রাত পোহালেই বিয়ে, অথচ খবর এলো পাত্রপক্ষ বিয়ে হবে না বলে জানিয়ে দিয়েছে। কারণ তাফাজ্জল রহমান পাত্রপক্ষের চাওয়ার টাকা দিতে পারেননি। কুলসুম বেগম মরা কান্না জুড়ে দিয়েছেন। অপমানে ঘরে দরজা দেন তাফাজ্জল। আশেপাশে মানুষ ছুটে যান ঘরে, দরজা ভেঙে তাফাজ্জলকে উদ্ধার করেন। একটু হলেই গলায় দড়ি দিতেন উনি। সব কিছু নির্বিকারভাবে দেখছে ভোর, যেন কোনো যন্ত্র মানবী। আশ্চর্যজনক হলেও সত্য, পাড়ার মানুষেরা ভোরকেই দোষারোপ করছে। নানান কটূক্তি করে যেন তারা বিশ্ব জয় করে নিয়েছে। দু চোখের কোণ বেয়ে অশ্রু গড়িয়ে যায় ভোরের। বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে মৃদু হাসে। ওরা কপাল নিয়ে আর থাকবে না সে। তাছাড়া সে না থাকলে তার বাবা মায়ের মাথায় কোনো বোঝাও থাকবে না। ধীর গতিতে ভরা সন্ধ্যাতেই বাসা থেকে বেরিয়ে পড়ে ভোর। এই জীবনে নতুন ভোরের অপেক্ষা শেষ। আজ থেকে সব মুক্ত। 3 ঘন্টা পর ভোরের মাথার কাছে বালিশ দিয়ে বসে আছে রাত। হালকা ঘুম লেগেছে মাত্র। তখনই পাশ থেকে ভোরের হালকা গোঙানির আওয়াজ কানে লাগে। হুড়মুড়িয়ে ওঠে রাত। পাশে থেকে ভোরকে জেগে উঠতে দেখে বলে, নার্স, নার্স দ্রুত স্যালাইন নিয়ে আসুন। ভোর হালকা করে তাকায়। চশমার ফাঁকে ভোরকে দেখে রাত। নার্স স্যালাইন এনে দিলেই তা চেঞ্জ করে দেয়। ভোরের জ্ঞান ফেরা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। মেয়েটার গায়ে কাঁচা হলুদের গন্ধ, সাথে বাসন্তী রঙের শাড়ি। দেখে মনে হচ্ছে বিয়ের কোণে। তাহলে এমন ভাবে ছুটছিল কেন? সামান্য চিন্তাগ্রস্ত হয় ছেলেটা। সন্ধ্যায় গ্রামের মেইন সড়ক দিয়ে শহরে যাচ্ছিল রাত। একটা মেডিকেল ক্যাম্পেইনের জন্য পাশের গ্রামে এসেছিল। সবাই বিকেলে ফিরে গেলেও গ্রামটা ঘুরে দেখতে লেট করে ফেলে ও। রাস্তা দিয়ে গাড়ি চালানোর সময় হঠাৎ করে ঝাঁপিয়ে পড়ে ভোর। মাথা ফেটে যায়। শরীরের বেশ কিছু স্থানে জখমও হয়। কোনো দিকে না তাকিয়ে সামনের হাসপাতালে নিয়ে যায় রাত। যদিও সে ডাক্তার, তবে এখনো লাইসেন্স হাতে পায়নি। তাই পরিপূর্ণভাবে চিকিৎসা করার রুলস নেই তার কাছে। সে কারণেই ডাক্তারের হেল্প নিতে হয়েছে। প্রায় আধ ঘন্টা পরে টলমলে চোখে তাকায় ভোর। মেয়েটা উঠে বসার চেষ্টা করে। রাত সাহায্য করে উঠে বসতে। তারপর বলে, নাম কি আপনার? ভোর। হঠাৎ করে গাড়ির সামনে ছুটে এসেছিলেন কেন? মরার জন্য। ইউ মিন সুইসাইড? মিস ভোর, এটা কিন্তু অনুচিত কাজ একদম। মাথায় হাত রাখে ভোর। রাতের দিকে তাকিয়ে বলে, আপনাকে তো ঠিক। আমি ফিউচার ডক্টর ইফতিহার রাত, মেডিকেলের শেষ বর্ষের স্টুডেন্ট। যদিও আমার কাছে এখনো লাইসেন্স আসেনি, তবে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি এসে যাবে। কিন্তু মিস সুইসাইড কেন করতে চেয়েছিলেন আপনি? রাতের প্রশ্নে বিব্রত হয় ভোর। সামান্য ভাঙা গলায় বলে, আমি অভাগী, তাই আমার জন্য আমার বাবা মা অপমানিত হয়েছে। আমার জন্য পুরো গ্রামের কাছে কথা শুনতে হয়েছে। তাহলে আমার বেঁচে থেকে লাভ কি বলুন তো? সে তো বুঝলাম, তবে একটা কথা কি জানেন, আল্লাহ দেওয়া জীবনকে আঘাত করার অধিকার আপনার কাছে, তবে তাকে পুরোপুরি শেষ করার অধিকার আপনার নেই। কিন্তু সুইসাইড হলো পাপ। আমার পুরো জীবনটাই পাপ। সে যাই হোক, এখন কি আপনি সুস্থ বোধ করছেন? আপনার পরিবারের সবাই চিন্তাগ্রস্ত। চলুন বাসায় পৌঁছে দিচ্ছে। আচ্ছা। রাতের সাথে গুটি গুটি পায়ে এগিয়ে যায় ভোর। শরীরটা এখনো দুর্বল। তাছাড়া সারা দিন না খাওয়া। যদিও স্যালাইন দেওয়া হয়েছে, তবে শরীরটা কেমন যেন ভার ভার লাগছে। অসুস্থ শরীর নিয়ে যেতে থাকে মেয়েটা। হঠাৎ মাথা ঘুরে যায়। গেট ধরে বলে, ডক্টর সাহেব। ভোরের থেকে কয়েক পা এগিয়েছিল রাত। ডাক্তার সাহেব শব্দটা যেন বুকে এসে লাগে। পিছু ঘুরতেই দেখে মাটিতে পড়ে আছে ভোর। ছুটে যায় রাত। ভোরকে তুলে ব্যগ্র হয়ে বলে, কি হয়েছে? পড়ে গেলেন কি করে? মাথা ঘুরছিল। সকাল থেকে না খাওয়াই, তাই না? হ্যাঁ। আমারও খেয়াল ছিল না। এতটা বাজে পরিস্থিতিতে খাওয়া দাওয়া হবে বা কি করে? যাই হোক, আশেপাশের কোনো ধাবা থেকে খেয়ে নেবেন। আসুন। ভোরকে দাঁড় করায় রাত। এক হাত ধরে হাঁটতে সাহায্য করে। নিজের ওজনের সাথে যেন পেরে ওঠে না ভোর। সামান্য স্যালাইন দেওয়াতে নিজেকে এত ভার ভার লাগে। রাস্তার পাশে এক ধাবাতে এসে বসে রাত আর ভোর। শীতকাল হওয়াতে আকাশ দেখা যায় না, পুরোটাই কুয়াশায় মাখানো। তার উপর এখন অনেক রাত। দোকানে শীতকালীন পিঠা বানানো হচ্ছে। 2টো পিঠা নিয়ে আসে রাত।
হাইজিন মেনে রান্না করা নেই দেখে রাত কিছু খেতে আগ্রহ নয়, তবে ভোরকে সঙ্গ দিতে 1 কাপ চা নিয়ে নেয়। কুয়াশা ভরা রাতে গরম চা বেশ ভালোই যাচ্ছে। খাওয়া শেষে বিল পে করবে তখনই দাঁড়ায় থাকা বৃদ্ধ লোকটি বলেন, বইয়ের অ্যাক্সিডেন্ট হলো কি করে? উনি আমার বউ নয়, পেশেন্ট। বউ শব্দটা শুনে থতমত খায় রাত। টাকা নিয়ে বৃদ্ধ লোকটির বিল পরিশোধ করে বলে, আসুন যাওয়া যায়। গাড়ি চলছে তার গতিতে। সিটে মাথা এলিয়ে আছে ভোর। এক পলক তাকিয়ে রাত বলে, কোন ক্লাসে পড়াশোনা করেন? পড়াশোনা? কোন ক্লাস? না মানে এখন পড়াশোনা করি না। রাত পাশে ঘুরে তাকায়। ভোরকে এক পলক দেখে ভ্রু কুচকে আবার ড্রাইভিং এ মনোযোগ দেয়। কিছুক্ষণ পর বলে, বয়স কত আপনার? 18 হবে কিছুদিন পর। আচ্ছা, কোন ক্লাস অবধি পড়েছেন? এসএসসি পাস করেছি, তারপর আর পড়া হয়নি। না পড়ার কারণ? মা বাবা চাইনি পড়াশোনা করি। তাছাড়া মেয়ে মানুষের বোঝা বইবে আর কতদিন। কথাটা বুঝলাম না ঠিক। দীর্ঘশ্বাস টানে ভোর। সামনের দিকে দৃষ্টি নিমজ্জিত রেখে বলে, মেয়েরা হলো পরের সম্পদ, বিয়ে দিতে হবেই। তারা বাবা মাকে আয় করে খাওয়াতে পারবে না। আমাদের পেছনে যত টাকা খরচ হবে তাই লস। কে বলেছে আপনাকে? ভোর যেন থতমত খায়। একটু ভেবে উত্তর পেয়ে যায়। বলে, এটা সবাই জানে, গ্রামের প্রায় সব মানুষই এই কথা বলে। আচ্ছা, এখনো গ্রামের মানুষ এগুলো ভাবে? আশ্চর্য। ভোর কিচ্ছু বলে না। গাড়ি এসে থামে বড় একটা রাস্তায়। রাত বলে, এরপর কোন দিক? এখানেই রাখুন, আমি চলে যেতে পারবো। কি সব বলছেন? ভোর কথা বলে না। গাড়ি থেকে নেমে আসে রাত। আশেপাশে তাকিয়ে বলে, চারপাশে ঘুটঘুটে অন্ধকার। এই আধারে আপনি একা যাবেন? গ্রামে যা পরিস্থিতি, কয়েকদিন আগেও এক মেয়ে ধর্ষণ হওয়ার খবর এসেছে। না না, আমি আপনাকে একা ছাড়তে পারবো না। কিন্তু কোনো কিন্তু নয়, আর চিন্তা করবেন না, আমি আপনার বাসাতে তো যাবো না। ভোর মাথা ঝাঁকিয়ে হাঁটা শুরু করে। ফোনের ফ্ল্যাশ চালিয়ে চলতে থাকে দুজন। কাদামাটির মধ্যে পা গেড়ে যায়। রাত বিরক্ত হয়, তবুও হাঁটতে থাকে। ভোরের বাড়ির কাছে এসে ভোর বলে, ওই যে ওইটাই আমার বাসা, আপনি এখন চলে যেতে পারেন। আচ্ছা, নিজের খেয়াল রাখবেন আর মেডিসিনগুলো ঠিক মতো দেবেন। আচ্ছা, ধন্যবাদ এতটা সাহায্য করার জন্য। ধন্যবাদ অন্য বিষয়, আর কখনো এমন করবেন না। আত্মহত্যা হলো মহাপাপ। ভোর নিজের বাসাতে পা রাখে। উঠানের কাঁচা বারান্দায় বসে আছে কুলসুম। আশেপাশে আরো অনেকেই রয়েছে। পুরো বাসা যেন গম গম করছে। ভোরকে দেখে রাহেলা বলেন, আইছে তোমার মাইয়া, দেখো বিয়া ভাঙছে আর এইদিকে বাপ মারি একা রেখা চলে গেছে। রাহেলার কথাতে মুখ তুলে তাকায় কুলসুম। ভোরকে দেখে তেলে বেগুনে জ্বলে ওঠেন। ততক্ষণে তাফাজ্জলও চলে এসেছেন। কিছু ছেলে পেলে ভোরকে খুঁজতে গেছে। কুলসুম ভোরের কাছে এসে দাঁড়ান। ভোর মাথা নত করে বলে, মা আমি। কোনো কথাই বলার সুযোগ মেলে না। তার আগেই ভোরকে লাগাতার চড়থাপ্পড় দেয় কুলসুম। ধাক্কা খেয়ে হাতে থাকা ওষুধ পড়ে যায়। কোনো ধ্যান নেই ভোরের মাথা ব্যান্ডেজ। সবাই ওকে গালিগালাজ করতে ব্যস্ত। কেউ বলছে নষ্টামি করতে গিয়েছিল। তাফাজ্জল মেয়ের কাছে এসে দাঁড়ান। ঘৃণায় ওনার চোখ কেমন করে ওঠে। তিনি বলেন, তোর মতো মেয়ে থাকা হলো দুর্ভাগ্য। এতদিন টাকা পয়সা খরচ করেছি অপাত্রে, কোনো কাজে আসবি না তুই। পাড়ার মানুষের কাছে আমার মাথা নত করালি। নষ্টমী করতে গেছিস তাই না? বাবা। মুখ ফিরিয়ে নেয় তাফাজ্জল। কুলসুম মরা কান্না জুড়েছে। তাফিনকে বুকে জড়িয়ে বলেন, তুই হলে মুখ পড়ি, আমার পোলাটা আমাকে একমাত্র ভরসা। তাও তোরে লেখাপড়া করাইছি, এত টাকা পয়সা খরচ করছি, কিন্তু তুই আমাকে ডুবাইলি। ছোট্ট তাফিন অবাক চোখে তাকায়। বোনের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা চালায়।
9 বছরের তাফিন যেন কিছুই বুঝতে পারে না। পাড়ার কিছু মানুষ থুতু দেয়। কুলসুমের কলঙ্ক হলো ভোর। এই কথা শুনেই রক্ত চড়ে যায় কুলসুমের মাথায়। এই মেয়ের জন্য এত বড় কথা শুনতে হলো আজ। তেতে যায় কুলসুম। উঠানে রাখা বাঁশের কঞ্চি নিয়ে আসেন। ছোট্ট তাফিন মাকে বাধা দেয়। কুলসুম ছেলেকে ধাক্কা মেরে ফেলে দেন। ভোরকে বাঁশের কঞ্চি দিয়ে আঘাত করেন। সদ্য অসুস্থ শরীরে কঞ্চির আঘাত যেন মাথায় এসে লাগে। অসহ্য যন্ত্রণা হয়। চিৎকার করে ওঠে ভোর। মাটিতে লুটিয়ে পড়ে। তবুও কুলসুম মারতে থাকে ওকে। কেউ আগায় না। শুধু অদূরে দাঁড়িয়ে থাকে তাফিন। রক্তলাল শরীরে আঘাত করতে থাকে কুলসুম। তিনি যেন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে আছেন। বাসার গেটে দাঁড়িয়ে চিৎকার করে ওঠে রাত। কাছে ছিল সে। হঠাৎ ভোরের চিৎকার কানে এসে লাগে। তখনই ছুটে আসে সে। তবে এমন পরিস্থিতি দেখে অবাক হয়। মাটিতে গড়াগড়ি খাচ্ছে মেয়েটা। রাত এসে দাঁড় করায়। সবাই বেশ অবাক হয়। আধবোঝা চোখে তাকিয়ে ভোর বলে, ডক্টর সাহেব, আপনি চলে যান। ভোর, কেউ একটু পানি এনে দিন না প্লিজ। কি জ্ঞান আপনাদের! মেয়েটাকে এইভাবে মারছিল, কেউ এগোলো না। কেউ পানি দেয় না। তাফিনই পানি এনে দেয়। 2 চোখে অশ্রু বর্ষণ। ভোরকে পানি খাওয়ায় রাত। সবাই কানাকানি করে। ভোরকে উঠিয়ে বেঞ্চে বসায় সে। ভোর আবারও বলে, ডক্টর সাহেব, আপনি চলে যান। আপনারা চুপ করুন। এগিয়ে আসে রাত। উঠানে দাঁড়িয়ে বলে, কি করছিলেন কি আপনারা? এভাবে কেউ মারে? তুমি কে? তাফাজ্জলের প্রশ্নের উত্তর দেওয়ার ইচ্ছা জাগে না। রাত চিৎকার করে বলে, আপনারা মানুষ? কোনো কারণে মেয়েটার উপর এমন আচরণ করছেন? আপনারা জানেন উনি আত্মহত্যা করতে গিয়েছিলেন? তো আপনি জানলেন কেমনি? রাহেলার কথায় ঘুরে তাকায় রাত। নিঃসন্দেহে মহিলা কূটনৈতিক সমাজের অংশ। রাত বলে, আমার গাড়ির কাছে পড়েছিলেন উনি। আমি ওনাকে হসপিটালে নিয়ে যাই। রাহেলা যেন 2-2 করে 4 মেলায়। রাত সবাইকে বোঝাতে থাকে। ঠিক তখনই বোম ফাটায় রাহেলা। ব্যঙ্গ করে বলেন, ওই শহরে কুলার সাথে কুকাম করতে গেছিল ঘুমাইয়া, কোন কারণে ফিরে আইছে বুঝলাম না। জি জি, এমন নষ্ট মেয়া এলাকায় নাই। আপনি কি সব বলছেন? তয় কি, এই মেয়ার লগে ইটিস পিটিস চলছিল, এখন আইসে বুঝাইতে এমন মেয়ে হইলই কলঙ্ক। ভোর ধীর পায়ে উঠে আসে। কথা বলার মতো শক্তি পায় না সে। কুলসুম এতক্ষণ চুপ থাকলেও এখন রেগে যান। ভোর বলে, মা, উনি সত্যি কথা বলছেন। ওনার নামে এমন কথা বলবেন না কেউ। ডক্টর সাহেব ভালো মানুষ। কুলসুম এবার ভোরকে থাপ্পড় মেরে দেয়। আবারও মারতে গেলেই বাধা হয় রাত। ভোরকে উঠিয়ে বলে, আপনারা মানুষ? অসুস্থ মেয়েটাকে এইভাবে মারছেন কেন? সবাই যেন সার্কাস দেখছে। তাফাজ্জল আসেন। রাতকে দেখে বলে, আমাকে অনেক বদনাম হয়েছে, আর বদনাম করাতে চাই না। এত নষ্ট মাইয়া ঘরে রাখবো না আমি। সবাই তালে তাল মেলায়। তাদের কথা গ্রামে এমন মেয়ে থাকলে ক্ষতি হবে। রাত চেঁচিয়ে উঠে বলে, ছি, আপনাদের কি মানসিকতা! ওকে আপনাদের কথাই থাকছে। উনি থাকবেন না এই গ্রামে। আমি ওনাকে নিয়ে যাচ্ছি। এবার কিছু লোক ব্যঙ্গ করে। রাতকে খারাপ ব্যবসার মানুষ বলে তকমা লাগায়। ভোর বলে, এ কি বলছেন ডক্টর সাহেব? আপনি চলে যান প্লিজ। আমাকে নিয়ে ভাববেন না। ওরা আমাকে ঠিকই জায়গা দেবে। আপনি কথা বাড়াবেন না ভোর, আমি কথা বলছি। গ্রামের সকলের সাথে কলহ লেগে যায় রাতে। বাজে কিছু কথা আসে কানে। গা রিড়ি করে ওঠে। তৎক্ষণাৎ সে বলে, আপনাদের এত সমস্যা যখন, আমি ওনাকে পূর্ণ মর্যাদা দিয়ে নিয়ে যাব। আর আপনাদের কুৎসিত ধারণা, মেয়েরা সংসারের বোঝা, এদের পেছনে টাকা খরচ করা অপাত্রে না। আজ এই সমস্ত কিছু জবাব দেবে ভোর। ফিরে আসবেন উনি, নিজেকে তৈরি করবে। বাবা মাকে রোজগার করে মেয়েরাও খাওয়াতে পারে, সেটাই করে দেখাবে। আর এটা হলো আমার চ্যালেঞ্জ। খোলা চোখে তাকায় ভোর। রাত বলে, আপনাকে বিয়ে করবো আমি। আশা করি আপনার অমত থাকবে না এতে। ডক্টর সাহেব, গ্রামের কুসংস্কার ভাঙতে সাহায্য করুন ভোর। তখনই হুজুর ডেকে নিয়ে আসে রাত।
ইসলামিকভাবে বিয়ে সম্পূর্ণ করে এক কাপড়ে বের করে নিয়ে আসে ভোরকে। পেছন ফিরে তাকায় ভোর। মেয়েটার হাত ধরে রাত বলে, এই নর্দমার কালো আধার ছাপিয়ে চলো। এই মধ্যরাতে হেঁটে চলেছে দুজন। এক মুহূর্তের মধ্যে সব কেমন ঘোলাটে হয়ে গেল। বিয়ে, সাজসজ্জা সব কেমন এলোমেলো। বিয়ের কথা ছিল, তবে সেটা অন্য একজনের সাথে। মৃদু ছন্দ তুলে দুজনে গ্রামের পথ পেরিয়ে আসে বড় সড়কে। চোখে পানি এখনো শুকোয়নি। নিজের অনিশ্চিত ভবিষ্যতের কথা মনে হতেই বুকে ব্যথা অনুভব হয়। মিনমিনিয়ে ভোর বলে, কাজটা ঠিক হলো না ডাক্তার সাহেব। আপনি হুট করে ভুল সিদ্ধান্ত গ্রহণ করে নিলেন। কি বললে ভোর? সরি, তুমি করে বলে ফেললাম। সেটা ঠিক আছে, তবে বিয়েটা করা উচিত হয়নি। আপনার পরিবার কখনোই এটা মেনে নেবে না। উত্তর করে না রাত। সে নিজেও জানে কাজটা ঠিক হয়নি, তবে এই মুহূর্তে ভোরকে নিজের সাথে নিয়ে আসাই বেটার মনে হয়েছে। এমন অনৈতিকতা সম্পূর্ণ মানুষদের কাছে মেয়েটাকে রেখে আসলে অতি শীঘ্রই শোনা যেত আত্মহত্যা করেছে ভোর, কিংবা অত্যাচার সহ্য করতে না পেরে শেষ হয়ে গেছে। সেই দৃশ্য কল্পনা হতেই গায়ের প্রতিটা শিরা উপশিরা জেগে ওঠে। এখনো কিছু মানুষ উক্ত কুসংস্কারে মেতে আছে। অবশ্য শুধু বাবা মা নয়, ছেলেমেয়েরাও একই পথের যাত্রী। বৃদ্ধ বাবা মাকে ঘরে না রেখে বৃদ্ধাশ্রমকে কাঁধে তুলে দেয়। এমন কিছু অনৈতিক মানুষের জন্যই বাবা মা সন্তান সকলেই কলঙ্কিত হচ্ছে। দোষ একজন করলেও এর প্রভাব পুরো জাতির উপর পড়ে। মাথা নত করে আছে ভোর। দু চোখের কোণে এখনো মুক্তোর দানার মতো চিকচিক করছে পানি। নিজের সিদ্ধান্ত যেমনই হোক, মেয়েটাকে গড়ে তুলতে হবে, এটাই রাদের উদ্দেশ্য। গাড়িতে ওঠো। আমি যাব না ডাক্তার সাহেব। মানে? আপনি চলে যান, আমাকে নিয়ে অনেক সমস্যায় পড়তে হবে। দয়া করে চলে যান। কিন্তু ভোর, দয়া করে চলে যান। আপনি আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ। প্লিজ ডক্টর সাহেব, চলে যান প্লিজ। দুবার নিঃশ্বাস ফেলে রাত। ভোরের দিকে তাকিয়ে গাড়িতে উঠে বসে। স্টিয়ারিং ঘুরিয়ে ধোয়া উঠিয়ে গাড়ি নিয়ে চলে যায়। যতটা এগোয় ঠিক ততটাই কষ্ট অনুভব হয়। নিজের বলা প্রতিটা কথা মনে পড়ে যায়। গাড়ি থামিয়ে দেয়। কোনো দিকে না তাকিয়ে পেছনে ছুট লাগায়। সিক্ত নয়নে সামনে এগোচ্ছে ভোর। এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। পিছু ডাকে রাত, চিৎকার করে বলে। পেছন ফিরে তাকায় মেয়েটা, অবাক চোখে তাকিয়ে বলে। ভোরের কাছে এসে হাঁটুতে হাত দিয়ে হাঁপাতে থাকে। ভোর যেন আকাশ থেকে পড়েছে। একটু থেমে নিয়ে ভোরের হাত ধরে রাত বলে, ভোর। ডক্টর সাহেব। ভোরের কাছে এসে হাঁটুতে হাত দিয়ে হাঁপাতে থাকে। ভোর যেন আকাশ থেকে পড়েছে। একটু থেমে নিয়ে ভোরের হাত ধরে রাত বলে, চলো। কোথায়? রোদ ধরে। কিন্তু আপনার ফ্যামিলি। সবকিছু বাদ দাও, তোমাকে গড়ে তোলার প্রত্যয় নিয়ে এসেছি আমি। সবাইকে দেখাতে হবে তো যে এই অন্ধকার থেকে তোমাকে রোদ্দুরে নিয়ে যেতে সক্ষম হয়েছে আমি। আমার প্রতিশ্রুতি এটা। কিন্তু ডাক্তার সাহেব। আরে এসই তো। ভোরের কথা তোয়াক্কা না করে ওর হাত ধরে নিয়ে যায় রাত। নির্লিপ্ত তাকিয়ে থাকে মেয়েটা। সত্যি কি অন্ধকার থেকে রোদ্দুরে নিয়ে যাচ্ছে রাত, নাকি সেখানে ওর জন্য অপেক্ষা করছে আরো বড় কোনো অন্ধকার? সামনের দিকে চোখ নিমজ্জিত রেখে রাত বলল, কি হয়েছে? কিছু না। তুমি চিন্তাগ্রস্ত তাই না? কিছুটা। ডোন্ট ওয়ারি, আমি তোমাকে সবভাবে সাহায্য করব। তোমার পড়াশোনার সমস্ত দায়িত্ব আমার। শহরে গিয়ে তোমাকে হোস্টেলে ভর্তি করিয়ে দেবো। দুদিন পর আমার আরেকটা মেডিকেল ক্যাম্পেইন আছে, দেন তোমাকে কলেজে ভর্তি করিয়ে দেবো। আচ্ছা। গাড়ির জানালায় মাথা ঠেকিয়ে দেয় ভোর। বিয়ে নিয়ে প্রতিটা মেয়ের কত স্বপ্ন থাকে, ওরও ছিল। তবে সেই স্বপ্নের প্রতি আজ আগ্রহ নেই। আছে শুধু সস্তার কিছু আবেগ আর দীর্ঘশ্বাস। মৌসুমী ম্যাম, দেখুন তো আমাকে কেমন লাগছে। ও নিতু, আমার নাম মৌসুমী না, মৌসুমী। ওই একই তো হলো। কি হয়েছে বলো? দেখুন, এই শাড়িটা আজই কিনেছি। ভালো দেখতে, তাই না? ভালো। নিতুর হয়তো কথাবার্তা একদমই পছন্দ নয় মৌসুমী।
মেয়েটা আস্ত এক গোবরে ঠাসা, যেখানেই যাবে নতুন শাড়ি কিনে নিয়ে আসবে আর তৎক্ষণাৎ পরে সেলফি তোলা শুরু করবে। নিজের প্রশংসা তো করবেই। মৌসুমী ম্যাম, নিতু প্লিজ, কাজ করছি আমি, তোমার সাথে কেন যে ডিউটি পড়ে। মুখ বাঁকায় নিতু, নিজেকে দেখতে থাকে এপাশ ওপাশ করে। সাত সকালে গোসল করে নতুন শাড়ি পরেছে সে। বয়সটা একটু বেশি হলেও সাজসজ্জা একদম বাচ্চাদের মতো। নিতু, এই ফাইলটা রেডি করো, স্যার এসেই আমাদের ইচ্ছে মতন ঝাড়বেন। উফ মৌসুমী ম্যাম, আপনি অহেতুক চিন্তা করছেন। ধ্যাত, ফাইল নিয়ে চলে আসে মৌসুমী। 3টে বছর ধরে নিতুর মৌসুমী ম্যাম শুনতে হচ্ছে। বয়স নয় করে 30 পেরোলো, এখনো বিয়ে করেনি। এর পেছনে অদ্ভুত কারণ রয়েছে। সেকেন্ড ইয়ারে থাকতে বড় রকমের ছ্যাঁকা প্রাপ্ত হয়েছে। শপথ করেছিল ওই ছেলেকেই বিয়ে করবে। সেই শপথ রক্ষার্থে এখনো বিয়ের পিড়িতে বসা হলো না নিতুর। হসপিটালের মেইন ডোর দিয়ে রাতকে আসতে দেখে জড়সড় হয়ে যায় মৌসুমী। সামান্য ঝুঁকে বলে, গুড মর্নিং স্যার। গুড মর্নিং। ড্যাড এসেছে? নো স্যার, এমডি স্যার তো 10টার আগে হসপিটালে আসে না। ও তাই তো। এনিওয়ে, আমার কিছু টাকা লাগবে, তাই হসপিটাল থেকে নিয়ে যাচ্ছি। ড্যাড আসলে বলবেন আমার কার্ডটা লক হয়ে গেছে। জি স্যার। ম্যানেজারের কাছে আসে রাত। কিছু একটা নিয়ে কথা বলছেন তিনি। ভদ্রতার খাতিরে দরজায় ঠকঠক আওয়াজ করে। ইমরান বলেন, গুড মর্নিং স্যার। গুড মর্নিং আঙ্কেল। অ্যাকাউন্ট থেকে 50,000 টাকা তুলে দিন, আমার একটু আর্জেন্ট রয়েছে। ওকে, আপনি সাইন করে দিন, আমি নিয়ে যাচ্ছি। জি। সাইন করে দেয় রাত। ইমরান কিছুটা অবাক হন। যতদূর জানেন কাল রাতেই বাসায় ব্যাক করার কথা ছিল। পোশাক দেখে মনে হচ্ছে এখন আসলো। চশমাটা নাকের ডগায় চলে এসেছে। নিতু বলে, একই স্যার, আপনার চশমা নাকে চলে এসেছে কেন? আজকাল নাকে চশমা পরা কি স্টাইল? নিতু। ইমরানের ধমকে চমকে যায় নিতু, তোতলে বলে, জি স্যার। রাত স্যার এসেছে, দ্রুত 50,000 টাকা তুলে দাও। আর হ্যাঁ, ফালতু কথা বাদ দিয়ে কাজে মনোযোগ দাও। ইয়েস স্যার। ইমরানের ধমকে চমকে যায় নিতু। তুতলিয়ে বলে, 50,000 টাকার বান্ডিল তুলে দেয় নিতু। ইমরান চলে যেতেই হাফ ছেড়ে বাঁচে। বুকের ভেতর হৃৎপিণ্ড এখনো ওঠানামা করছে। ইমরানের থেকে টাকা নিয়ে চলে আসে রাত। গাড়িতে বসে আছে ভোর। ওকে দেখেই মাথাটা উঁচু করে বসে। হোস্টেলে গিয়েছিল, তবে কার্ড কাজ না করায় ভোরকে ভর্তি করাতে পারেনি। তাছাড়া এতগুলো টাকা ক্যাশও ছিল না ওর কাছে। আমার জন্য শুধু শুধু এতগুলো টাকা খরচ করে যাচ্ছেন। আপনার মোহরানা দেওয়া হয়নি এখনো। আমি আপনার কাছে এক প্রকার ঋণগ্রস্ত। এই বিয়েটার কোনো মানে নেই ডাক্তার সাহেব। অহেতুক আপনার জীবনে কাটা হয়ে গেলাম আমি। ভালো কাজ করা কোনো দোষের নয়। বিয়ের বিষয়টা পরে দেখা যাবে। আপাতত আপনাকে হোস্টেলে ভর্তি করানোটাই কাজ। কিন্তু এতগুলো টাকা। মোহরানাতে 20 লাখ টাকা। সেই টাকা দেওয়ার জন্য কিছুটা সময় দিতে হবে। আমার কার্ডটা লক হয়ে আছে। রাতের কথাতে ভ্রু কুচকে যায় ভোরের। মোহরানাতে 20 লাখ টাকা লিখেছে। কথাটা শুনেই মাথা ভন ভন করে। 1 লাখ টাকার জন্য ওর বিয়েটা ভেঙে গেছে, আর এখানে মোহরানা 20 লাখ টাকা। ভোরের দিকে তাকিয়ে রাত বলে, তুমি কি কোনোভাবে আপসেট? আমার বিয়েটা 1 লক্ষ টাকার জন্য ভেঙে গেছে, আর আপনি মোহরানাতে 20 লক্ষ টাকা দিয়েছেন। এটা বিষয় নয় ভোর। কতগুলো মানুষের সামনে আমি আপনাকে ঘরে তোলার চ্যালেঞ্জ করে এসেছি। এটাই ফ্যাক্ট। বাকি সবকিছু প্রয়োজনীয় ব্যবস্থা মাত্র। আপনার কি একবারও মনে হচ্ছে না অজানা অচেনা একটা মেয়ের প্রতি বেশি সহানুভূতি হয়ে যাচ্ছে? তাই একটু হচ্ছে, তবে অজানা অচেনা হলেও ধর্মমতে আপনি আমার স্ত্রী। দ্রুত নেমে আসো। হোস্টেলের ফি গ্লাস অ্যাডভান্স দিয়ে দেয় রাত। একটা ফর্ম পূরণ করতে দেয় ওকে। পরিচয়ের ক্ষেত্রে কিছুটা বিব্রত হয়ে যায় ছেলেটা। ভোরের পরিচয় কি দেবে সেই চিন্তাতেই থম মেরে থাকে। কাউন্টারের মেয়েটার ডাকে ধ্যান ভাঙে। বলে, স্যার, ফর্মটা এখনো পূরণ হয়নি, আপনাদের সম্পর্ক দিতে হবে। সম্পর্ক?
জি, উনি আপনার কি হয়? ভোরের দিকে তাকায় রাত। কি লিখবে এখন? অনেক ভেবেচিন্তে বর্তমান পরিস্থিতি অনুযায়ী সম্পর্কটা লিখিয়ে দেয়। ফর্ম দেখে মেয়েটা বলে, আপনার স্ত্রীকে নিয়ে আসুন স্যার, আমি ওনার রুম দেখিয়ে দিচ্ছি। জি। স্ত্রী শব্দটি নেহাতি মন্দ নয়, বেশ ভালোই লাগলো ওর কাছে। বেঞ্চে বসে আছে ভোর। গা থেকে কাঁচা হলুদ মিশ্রিত ঘ্রাণ নাকে এসে লাগছে। সুবাসটা বেশ দারুণ। হলুদ কাপড়ে ভোরকে সূর্যের সেই হলুদ রোদ্দুরই মনে হয়। যেন তাকানো দায়, চোখ ঝলসানো রূপ। হোস্টেলের বাইরের দিকটা যেমন সুন্দর, তার থেকে বেশি সুন্দর ভেতরে। কিছুটা 3 স্টার রেস্তোরাঁ রুমের মতোই হবেই না কেন। মান্থলি 15,000 টাকা ফি। যেন তেন রুম তো কোনো কালেই সম্ভব নয়। রুমের এক পাশে গুটিয়ে রাখা কম্বল দেখে রাত বলল, এক্সকিউজ মি। ইয়েস স্যার। কম্বলটা সরানোর ব্যবস্থা করুন, প্রয়োজনীয় সব আমি এনে দেবো। ওকে স্যার। মেয়েটা চলে যায়। রাত বলে, এত ভাববেন না ডাক্তার সাহেব। ব্যবহার করা জিনিস গায়ে তুলবে না, ফ্রেশ টেনে দেবো। তাছাড়া তোমার কস্টিউমও লাগবে। এত ভাববেন না ডাক্তার সাহেব। এত ভাবছি না ভোর, তোমাকে দায়িত্বের সাথে নিয়ে এসেছি। ভালো মন্দ দেখা আমার নৈতিকতার মধ্যে পড়ে। আর অ্যাজ এ ফিউচার ডক্টর আমি তোমার হাইজিনের ওপর পুরোপুরি খেয়াল রাখবো, এটাই স্বাভাবিক। অ্যান্ড এটার মানে একজন ডক্টর হওয়ার গুণ আমার মাঝে একটু হলেও রয়েছে। জানো, বেশ কিছু ক্ষেত্রে একজনের ব্যবহার করা জিনিস অন্যজন ব্যবহার করা উচিত নয়। অনেকের অনেক রকম রোগ থাকে। আই নো দ্যাট ওইটা ওয়াশ করা, তবে দরকার কি রিস্ক নেওয়ার? ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে ভোর। রাদের বচনভঙ্গিমা ওকে মুগ্ধ করে। যে কোনো ফাংশনে বিনা প্রস্তুতিতে বক্তব্য করতে পারবে ছেলেটা। ভোরকে তাকাতে দেখে রাত বলে, ফ্রেশ হয়ে আসো, আমরা বের হব। বেশি ভালো কিন্তু ভালো নয় ডাক্তার সাহেব। মানে? কিছু না। ওয়াশরুমে চলে যায় ভোর। মেয়েটার বলা কথাতে কিছু একটা ছিল, কিন্তু কি ছিল? কোনোভাবে ভোরকে ওকে অবিশ্বাস করছে। গ্রামের মানুষের উটকো চিন্তা ধারণার মতোই কি ভোরও চিন্তাগ্রস্ত? শীতের মাঝেও চিকন ঘাম হয় ছেলেটার। ভোরের অবিশ্বাস মাখা কথা যেন কিছুতেই হজম হচ্ছে না। তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে আসে ভোর। মাথার ব্যান্ডেজটা ভেদ করে রক্ত নেমেছে। সেই রক্ত পরিলক্ষিত হতেই ব্যস্ত হয়ে পড়ে রাত। কাভার থেকে ফার্স্ট এড বক্স নিয়ে সেটা থেকে তুলো আর মলম নিয়ে বসে। ভোরের মাথায় ব্যান্ডেজ করে দিয়ে যেন শ্বাস ফেলে। তাতেও যেন বিশাল প্রশ্ন বাঁধায় ভোর। তার চাহনি আবারও মনে করিয়ে দেয়, ডক্টর সাহেব, বেশি ভালো কিন্তু ভালো নয়। কিছুটা ছিটকে সরে যায় রাত। উন্মাদ পাগলের মতোই লাগছে নিজেকে। ভোরের একটা কথা যেন ওকে টেনে ধরে প্রতি পদক্ষেপে। কিছু তো আছে এই কথাতে, কিন্তু কি বোঝাতে চেয়েছে ভোর? একবার কি জিজ্ঞাসা করবে ও? না, এই কথা টেনে হিঁচড়ে ধরে জিজ্ঞাসা করার কোনো বিষয় নয়। তবুও কেন মনে শান্তি মিলছে না? আমরা কি এখন বের হব? তুমি রেডি হয়ে গেছো? আমার আর কি, চুলটা বেঁধে নিয়েছি শুধু। এই তুমি খোপা পেতেছো কেন? প্রচন্ড জট হয়ে আছে। ও আচ্ছা, আসো তাহলে। একটা শপিং কমপ্লেক্সের সামনে এসে বেশ বিপাকে পড়ে ভোর। এত বড় শপিং মলে আসা তো থাক, কখনো চোখেই দেখেনি। বছরে একবার নিজের উপজেলার ছোটখাটো মলে আসা যাওয়া হতো। সেই শপিং মলে গেলে নিজেকে কার্টুন কার্টুন লাগতো, কেননা সেখানেও বড়সড় মানুষদের আসা যাওয়া। আর ওদের পরা পোশাক হতো মলিন আর অগোছালো। বছরে একবার দুবার কাপড় আয়রন করতো সে, তাও স্কুলের অনুদান থেকে 30 টাকা বাঁচিয়ে। বন্ধুদের সাথে নিয়ে বাজারে টাক্কু কাকার দোকান থেকে। সে যে কি অনুভূতি বোঝানো দায়। আসার পথে মাতবরের ভিটা থেকে তেঁতুল চুরি। সেই কাঁচা তেঁতুল নুন হলুদ দিয়ে মাখিয়ে সকালে সমান ভাগে ভাগ করে খেত ওরা। ভাবতেই চোখ দুটো কেমন করে ওঠে। আহা, সে যে এক অন্যরকম স্বাদ। কিছুটা এগিয়ে গিয়ে আবারও ফিরে আসে রাত। ভোরের বাহুতে স্পর্শ করতেই তুতলিয়ে বলে, কে কে? তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? আমি বিকেলের মধ্যে বাসায় না গেলে সর্বনাশ হয়ে যাবে। কেন?
কালকে রাতেই ফেরার কথা ছিল। ড্যাড আর মম বিকেলে একসাথে নাস্তা করে সেই সময় তারা আমার কথা তুলবে। দেন কি যে হবে আল্লাহ জানে। রাতের ভয়ার্থ বিবরণের সাথে মুখের পাংশুটে ভঙ্গিমা হাসাতে বাধ্য করে। পিক করে হেসে দেয় মেয়েটা। এই প্রথম ভোরের মুখের তৃপ্তিকর হাসি দেখে। কিছুটা থমকেই যায়। যখন ঘোর কাটে তখন বুঝতে পারে দেরি হয়ে যাচ্ছে। ভোরের হাত ধরে টেনে নিয়ে যায় শপিং মলে। আবারও সেই হাতের দিকে তাকিয়ে থাকে ভোর। এই হাত ধরার মাঝে আলাদা অধিকার বোধ দেখতে পায়। কেন যেন মনে হয় রাত ওর খুব আপন। সত্যি কি খুব আপন? লিফটের ঝাঁকুনি হতে চোখ বন্ধ করে নেয় ভোর। রাতের ব্লেজারের হাতাটা খিঁচে ধরে। নখের দাগ লেগে যায় ব্লেজারে। হঠাৎ এমন অহেতুক ভয় পাওয়ার কোনো কারণ বুঝে ওঠে না রাত। পরক্ষণেই মনে পড়ে ভোরের অবস্থান। গ্রামের শেষ প্রান্তে অবহেলায় বড় হওয়া মেয়েটা শহরের সাথে কতটাই মানানসই। ভোর করে সঙ্গ দিতে ওর হাতে হালকা করে স্পর্শ করে। লিফট ওপেন হতে চোখ খুলে ভোর। নিজের অবস্থান ধারণা হয়। কিছুটা দূরে গিয়ে হয় জড়সড়। মেয়েলি কস্টিউম সম্পর্কে একদমই কাঁচা রাত। কখনোই কেনা হয়নি যে। মায়ের জন্মদিনে কিংবা ম্যারেজ অ্যানিভার্সারিতেও কখনো কস্টিউম গিফট করেনি সে। এমনকি কখনো মেয়েলি কস্টিউম কেনার সময়ও ছিল না সাথে। বলতে গেলে ভারেমা ভবানী। চিন্তাগ্রস্ত রাত হঠাৎ নখ কামড়ে ধরে। ভোর বলে, নখ কামড়ানো হাইজিনিক, তাই না? কয়েক সেকেন্ড পরে চমকে যায় রাত। নখ ছেড়ে তোতলিয়ে বলে, আসলে হয়েছে কি, আমি নখ কামড়ানো একটা বাজে হ্যাবিট। মুখ টিপে হাসে ভোর। এমন ভাবে চমকে যাবে ভাবেনি মেয়েটা। ভোরকে সাথে নিয়ে ফুড কর্নারে ঢুকে পড়ে। কিছু খাবার অর্ডার করে নেটে সার্চ করে। সেখানে অহরহ ডিজাইন করা কস্টিউম। তবে চুজিং এর বিষয় তো নিজেকেই করতে হবে। ভোরের উপরে বিশ্বাস রাখতে পারে না ছেলেটা। গ্রামের মানুষ যেমন কস্টিউম পরে তার একটাও আশেপাশে নেই। সব টপস কিংবা কুর্তি অথবা জিন্স। এর মডেলিং জামা কাপড় পরে যেগুলো সাথে অভ্যস্ত নয় ভোর। রনিতের কথা মনে হতে চোখ চকচক করে। বলে, আমি টেরেসে আছি, তুমি খাও। আচ্ছা। টেরেসে এসে রনিতকে কল করলাম। একবার দুবার রিং হতেই ফোনটা রিসিভ করে রনিত। পড়ে উঠলো, কি রে, তোর গ্রাম্য পরিবেশ দেখা হলো নাকি? এখনো পড়ে আছিস? না, হয়েছে। এখন শোন, তুই তো ইয়ানাকে মাঝে মাঝে ড্রেস গিফট করিস। তো একটা হেল্প লাগবে রে। ধর একদম সাধারণ স্টাইলিশ না এমন মেয়ের জন্য কোনো ধরনের কস্টিউম চুজ করা যায়। তুই হঠাৎ মেয়েদের কস্টিউম নিয়ে পড়লি কেন? তা আবার সাধারণ স্টাইলিশ না এমন কস্টিউম? তোর মতলব কি বলতো? গ্রামের পরিবেশের সাথে সাথে গ্রামের কোনো মেয়েকে বিয়ে করে নিলে না তো? আশ্চর্য, তুই যা বলছি তাই করতো। টেরেসে এসে রনিতকে কল করে। একবার দুবার রিং হতেই ফোন রিসিভ করে রনিত। বলে, গার্লস কালেকশনে যাবি, দেখবি সেখানে মেয়ে আছে। তাদের থেকে হেল্প নিয়ে পছন্দ করবি আর কমফোর্টেবল মতো কিনে নিবি। ওকে। রাতের ধমকে মজা থেকে বেরিয়ে আসে রনিত। অনেক ভাবনা আসলেও সেই সব পাত্তা দেয় না। বলে, ফোন রেখে স্বস্তির দম ফেলে। গার্লস কালেকশনে ভোরকে নিয়ে গেলে মানানসই কিছু একটা কিনে নিবে। এত প্যারা নিয়ে লাভ নেই। লেডি সাইডে এসে বাঁধে আরেক বিপত্তি। রাদের ভাবনাই ঠিক। এখানে থাকা কোনো কস্টিউমই ভোরের পছন্দ হয় না। পছন্দ নয় বলতে সে অভ্যস্ত নয় এমন পোশাকে। বেশ বিরক্ত হচ্ছে শপের মেয়েটা। এত শত জামা কাপড় দেখানোর পরও কোনোটাতে সায় মিলেনি। কাদো কাদো হয়ে যায় ভোর। এইসব কাপড়ের সাথে কোনো ওড়না নেই। সে কি করে পরবে এসব? ভোরের অবস্থা কিছুটা আঁচ করতে পারে রাত। সে নিজেও বুঝতে পারে কেন না বোধক উত্তর করছে মেয়েটা। যদিও কুর্তির সাথে মানিয়ে নিবে ভোর, তবে এর সাথে কিছু একটা লাগবে। ভারী সাজে সজ্জিত মেয়েটার দিকে তাকিয়ে যেন অস্থির লাগে। তবুও নরম কণ্ঠে বলে, মিস, আপনি কুর্তি প্যাক করে দিন। ওকে স্যার। কিন্তু ডক্টর সাহেব, আমি তো। পুরো কথা বলতে পারে না ভোর। মাথাটা নিচু করে নেয়। আড়ষ্টতায় ধরেছে ওকে। রাত বলে, এটা আসলে দুপাট্টা তো যাবে না, বাট মাফলার যাবে।
মাফলার? ওই যে আছে না কি যেন, ওয়েট, এক্সকিউজ মি মিস। ইয়েস স্যার। লোক, ওই যে মেয়েটা জিন্সের শার্টের সাথে গলা ওইটা কি বলছে, মাফলারের মতো? স্কার্ফ স্যার। ইয়েস, স্কার্ফ। কুর্তির সাথে ম্যাচিং করে স্কার্ফ দিয়ে দিন, আর সাথে কিছু জিন্স ট্রাউজার অ্যান্ড লেডিস মডেলের কিছু প্যান্ট দিয়ে দিন। আই মিন কুর্তির সাথে মানে এরকম টাইপের। ওকে স্যার। এবার কোনো অসুবিধা হবে না। 3 পিস নিলে হতো না? এইসবে 3 পিসের একটা পার্টও নেই। অন্য যেসব লোকাল শপ আছে সেগুলোতে দর করো, দেন ঠেলা ঠেলি হ্যাঁ তেন কত কিছু। আই জাস্ট হেট দ্যাট। মেয়েটা প্যাক করে দেয়। কাউন্টারে এসে বিল পে করার পর কিছু মাথায় আসে। কিছুটা দূরে দাঁড়িয়ে আছে ভোর। কাউন্টারে গিয়ে রাত বলে, আপনি ওকে সাথে নিয়ে আর যা যা লাগবে প্যাক করে দিন। বুদ্ধি সম্পূর্ণ মেয়েটা চট করেই বুঝে যায়। ভোরকে সাথে করে নিয়ে যায় সে। দীর্ঘশ্বাস ফেলে রাত। একটা ছেলের সাথে একটা মেয়ে কখনোই একা বাঁচা সম্ভব নয়। তার প্রয়োজনীয় সমস্ত কিছু সে বলতে পারবে না, আর এটাই স্বাভাবিক। যদিও রাদের সাথে ওর বিয়ে হয়েছে, তবে ওদের সম্পর্কটা তো তেমন নয়। এই সম্পর্কটা একটা চ্যালেঞ্জ, একটা দায়িত্ব, যার ভবিষ্যৎ সম্পর্কে কোনো ধারণাই করতে পারে না দুজনে। নিজেদের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এখনো হয়ে ওঠেনি। থাকা না থাকা দুটোই আকাশ কুসুম কল্পনা। দুজনের জীবন একই রোদ্দুরে ছুটলেও গতিপথ ভিন্ন। শপিং শেষ। কিছুটা ইতস্তত বোধ করলেও কুর্তিতে কিছুটা কমফোর্টেবল ফিল করছে ভোর। একটু ডিজাইন করা হলেও বেশ মানানসই পোশাক বটে, তবে প্রথমবার 3 পিস ছেড়ে কুর্তি পরাতে কিছুটা আড়ষ্টতা কাজ করছে। চেঞ্জিং রুম থেকে বেরই হতে পারছে না। আয়নায় নিজেকে দেখে চলেছে বারবার। কিছুটা লজ্জাও লাগছে বটে। এইদিকে মেয়েটা দরজায় খটখট আওয়াজ করে বলছে, ম্যাম আপনার হয়েছে? জি আপু, আসছি। চেঞ্জিং রুম থেকে বেরিয়ে আসে ভোর। ওকে দেখে কিছুটা হাসে মেয়েটা। এতক্ষণ শাড়ি পরে থাকায় বয়সটা 20-এর ঘরে মনে হয়েছিল। এখন বোঝা যাচ্ছে বেশি বয়স নয়। ফোনে দুচোখ নিমজ্জিত রেখেছে রাত। বহু কষ্টের পর ভোরের জন্য কলেজ খুঁজে পেয়েছে সে। তবে এটার মাঝে আরেক বিপত্তি। এই কলেজে আসা যাওয়া সব মডেল স্টুডেন্টস। সেখানে ভোর হলে একদমই সহজ সরল প্রকৃতির। র্যাগিং এর কবলে পড়লে মাথায় হাত। তবে আশেপাশে এই কলেজটাই ভালো আর চেনা জানা। হুটহাট যেখানে সেখানে ভর্তি করলেই তো হবে না। নিজের পাওয়ারের সাথে মিল রেখেই তো কাজ করতে হবে। প্রায় মিনিট খানেক ধরে রাদের সামনে দাঁড়িয়ে আছে ভোর। বারংবার হাত কচলাচ্ছে। কিছুটা দ্বিধায় ভুগছে। ফোন রাখতেই চোখ যায় ভোরের দিকে। এক পলক তাকিয়ে বলে, ওয়াও, লুক প্রিটি। আই থিংক এই কস্টিউমে তেমন অসুবিধা হবে না তোমার। এম আই রাইট? মাথা ঝাঁকায় ভোর। সানগ্লাসটা চোখে লাগিয়ে হাঁটা লাগায়। পেছন থেকে শক্তপোক্ত হাতের চাপড় পড়তেই চোখ দুটো ছোট ছোট করে ফেলে। পর মুহূর্তে রনিতকে দেখে ঠোঁট প্রসারিত হয়। দুজনে একে অপরের সাথে গল্পে মজে যায়। গার্লফ্রেন্ডের সাথে দেখা করার জন্য এখানে এসেছে রনিত। ভোরকে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখে রনিত বলে, হু ইজ শি? রনিদের প্রশ্নে কাহিল অবস্থা। কি উত্তর করবে মাথায় আসে না। এদিকে ভীষণ অপরাধ বোধ হচ্ছে ভোরের। বোকা চাহনিতে রাদের দিকে দৃষ্টি দেয়। আমতা আমতা করে রাত বলে, শি ইজ মাই রিলেটিভ। শোন না, ওকে হোস্টেলে পৌঁছে দিতে হবে। আসি রে। ভোরকে নিয়ে পালিয়ে বাঁচে রাত। রনিত অবাক হয় না, বরং তখনই বেশ কিছুটা সন্দেহ করেছিল ও। সেই কারণে ছুটে আসে শপিং মলে। আর সন্দেহ একদমই সঠিক থেকে। ডাক্তার সাহেব, কথা বলো না এখন, আমাদের দ্রুত যেতে হবে। ব্যথা পাচ্ছি আমি। পেছন ফিরে তাকিয়ে ব্যথার কারণ বুঝতে পারে না রাত। ভোর বলে, হাতে ব্যথা পাচ্ছি। উফ, সরি। এই, তুমি হাতে কাঁধে চুরি করেছিলে? হ্যাঁ, তখন সবগুলো ভেঙে গেছে। এই একটাই ছিল, এটাও ভেঙে গেল। ইস, কি যে করো না। দেখি কেটেছে কিনা। ভোরের হাতটা পর্যবেক্ষণ করে বুঝতে পারে কাটেনি, তবে লাল হয়ে গেছে। ভেতর থেকে খারাপ লাগে ওর। নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বলে,
এই ব্যথা অতি সামান্য ডক্টর সাহেব। এমন ব্যথা আমি অনেকবার পেয়েছি। তোমার বাবা মা ছোট থেকেই এমন করে? না, ওরা আমাকে খুব ভালোবাসতো, তবে আজকাল তেমন একটা ভালোবাসে না। আমাদের গ্রামে এখনো যৌতুক চলে। বিয়ের সময় না নিলেও বিয়ের পর চাপ সৃষ্টি করে। তেমনই হয়েছিল আমার ছোট ফুপুর সাথে। বিয়ের পর অনেক অত্যাচার করতো ওনার স্বামী। আমার দাদা দাদি নেই, আমার আব্বার কাছেই সমস্ত চাপ পড়ে। ফুপুর জন্য আব্বার ধানের জমি বিক্রি করতে হয়, তবুও হয়নি। আরও চায় তারা। আব্বা দিতে নারাজ হতে ফুপুর সমস্ত সম্পর্ক শেষ করে দেয়। 2 বছর আগে ফুপু আত্মহত্যা করে। সেই থেকে আব্বার মাকে অনেক কথা শোনায় গ্রামের মানুষ। তারাও অনুভব করে মেয়েদের টাকা পয়সা দিয়ে বড় করে কোনো লাভ নেই। ফুপুকেও পড়াশুনো করিয়েছিল, তবে ফুপুও ভুল বোঝেন। আর আমার প্রতিও তাদের একই ধারণা জন্মায়। এসএসসি পরীক্ষা দেওয়ার পর আর পড়াশুনো করাবে না বলে জানিয়ে দেয়। হয়তো আমিও তাদের প্রতি এমন আচরণ করব বলে তাদের ধারণা। তাছাড়া মেয়েরা শুধু নিতে জানে, দিতে জানে না। বিয়ের যৌতুক দেওয়ার জন্য 2 লক্ষ টাকা ধার্য করা হয়। আবার 1 লাখ টাকা দিলেও আর দিতে পারেনি, তাই হলুদের পর তারা বিয়ে ভেঙে দেয়। আমি যে হতভাগী তারই প্রমাণ হয়। প্রচন্ড রকমের আবেগ পেশানো কথায় গলা ধরে আসে ভোরের। হঠাৎ করেই পরিবারের কাছে তিক্ত হয়ে পড়ে মেয়েটা। উঠতে বসতে বোঝা নামক পদবি দেওয়া হয় ওকে। হয়তো তারা পরিস্থিতির শিকার, তবে কথাগুলো কতটুকুই পাওয়া উচিত। হোস্টেলে এসে মিসেস কাজী আসার কাছে আসে রাত। পুরো হোস্টেলের দায়িত্বে আছেন তিনি। আগে একবার ওনার সাথে পরিচয় হয়েছিল। ভোর যেন অবলা প্রাণী, ওকে যা বলা হচ্ছে তাই করে চলেছে, কোনো মতামত নেই যেন। মিসেস আশা আসতেই উঠে দাঁড়ায় রাত, হাত বাড়িয়ে বলে, আমি ইফতিহার রাত, সন অফ ইফতিহার খান। ও ইয়েস, তোমাকে এখন চিনতে পারলাম। আসলে অনেকদিন আগে পরিচয় হয়েছিল কি না? হ্যাঁ, আচ্ছা ম্যাম, যার জন্য এসেছি সেটা হলো একজনের দায়িত্ব দিতে হবে আপনাকে। ওকে দেখে রাখতে হবে। আচ্ছা, তো এই মেয়েটাই কি সে? ভোরের দিকে ইশারা করে কথাটা বলেন আশা। সামান্য হাসে রাত, বলে, ও আজ থেকে এই হোস্টেলে থাকছে। একটু লাজুক, তাই ওকে দেখে রাখবেন প্লিজ। ওকে, ডোন্ট ওয়ারি। ভোরের দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তাকায় আশা, যার ফলে উসকুস করতে থাকে মেয়েটা। বারবার চেয়ার খামচে ধরে। বুদ্ধিমতী আশা বুঝতে পারেন এখন প্রশ্ন করা ঠিক হবে না। আরো 2-1টা কথা বলে চলে আসে রাত ও ভোর। ভোরকে রুমে পৌঁছে দিয়ে বলে, তোমার যে কোনো প্রয়োজন মিসেস কাজী আসার কাছে যাবে। হ্যাঁ, ঠিক মতো খাওয়া দাওয়া করবে কিন্তু। মাথা দোলায় ভোর। এখনো কুর্তির সাথে মানিয়ে নিতে পারেনি মেয়েটা। কেমন যেন জড়সড় হয়ে আছে। বেশ মায়া হয় রাদের। সমস্ত মায়া পানি হয় তখনই যখন মনে পড়ে বাসার কথা। অলরেডি 5:50 বেজে গেছে। আজ একটা কাণ্ড বাঁধবে নিশ্চিত। কোনো মতে বিদায় জানিয়ে চলে আসে রাত। বাসায় ফিরিয়ে বুঝতে পারে আজ টর্নেডো যাবে ওর উপর দিয়ে। টেরেসে বসে চা পান করছেন 2 কপতি। দূর থেকে কেউ আজই করতে পারবে না এরা যে 50 পেরিয়েছে। সংসার জীবনের বয়সও দেখতে দেখতে হয়ে গেল 26 বছর। তবে এখনো দুজনকে 18-র কপতের মতোই মনে হয়। ছুটে যায় রাত। পেছন থেকে রামিসাকে জড়িয়ে বলে, সরি মম, প্লিজ ফরগিভ মি। আর এমনটা হবে না তো। নো ডিয়ার, এমন করলে তো হবে না। দ্যাট নট ফেয়ার দ্যাট। আমাদের মাঝে কাউমে হার্ডিগান হচ্ছে। তুমি বড্ড অবুঝ রাত। তোমার মম আর আমি আলাদা কি করে হই? তুমি থামবে প্লিজ। রামিসার এক ধমকে থমকে যায় ইফতিহার। মুখ চেপে হাসে রাত। এখনো এদের প্রেম কমেনি। এমন অফুরন্ত ভালোবাসা দেখলে অদ্ভুত শান্তি লাগে। মুখে সামান্য কঠোরতা ফুটিয়ে তোলেন রামিসা। রাদের হাসি বন্ধ হয়ে যায়। কানে হাত দিয়ে বসে পড়ে, বলে, সরি মম, ভেরি সরি, প্লিজ ফরগিভ মি। তুমি কেন এমন করলে রাত? জানোই তো আমরা তোমাকে নিয়ে কতটা সেনসিটিভ। একটা কল করা উচিত ছিল বেটা। সরি বললাম তো। আমি ভেবেছিলাম আগে আসতে পারবো, বাট লাক ফেভারে ছিল না, একটু লেট হয়েছে, এর জন্য এত রাগ।
এবার ইফতেহার মুখ খুলেন। রাদের বাহুতে হাত রেখে বলেন, সেটা বিষয় নয়, কথা হচ্ছে তুমি আমাদের একমাত্র সন্তান। আর তুমি এটাও জানো তোমার ড্যাডের শত্রুপক্ষ একটু নাও বরং হিউজ অ্যামাউন্টে। তাই তোমাকে নিয়ে দুশ্চিন্তা করাটা স্বাভাবিক নয় কি? সেটার জন্য সরি বললাম তো। আচ্ছা, অনেক হয়েছে, এবার ফ্রেশ হয়ে নাও তুমি। রামিসার কথাতে পেছন ঘুরে তাকায় রাত। ছেলের দৃষ্টি বুঝতে পারেন তিনি। সামান্য বিব্রত হয়ে বলেন, দেখো, এখন তুমি লেগ পুল করবে না। শুধুমাত্র সন্ধ্যা হয়ে যাওয়ার কারণেই আমি তোমাকে ফ্রেশ হতে বলেছি। লেগ পুল কেন করবো মম? যেটা সত্যি সেটাই বলবো। বিয়ে 26 বছর পেরিয়েও তোমরা প্রেম করছো, এটাই তো কথা। রাত! রামিসার ধমক খেয়ে পালিয়ে যায় রাত। ছেলের ফাজলামিতে দুজনেই হেসে ওঠেন। ছোট থেকে এমন দুষ্টুমি করে চলেছে রাত। সবকিছুর জন্য দায়ী ইফতিহার। রোজ সন্ধ্যাতে ছেলের সাথে আড্ডা দিতেন আর নিজের প্রেমের গল্প বলতেন, আর রাতও নির্লজ্জের মতো আগ্রহ নিয়ে শুনত। প্রথম প্রথম লজ্জা লাগলেও সময়ের সাথে সাথে অভ্যস্ত হয়ে পড়েন রামিসা। তবে এটাও সত্যি, স্বামীর সাথে প্রণয় কখনোই যাবে না। সংসার জীবনে পা রাখার পূর্বে 6টা বছর প্রেম করেছে দুজনে। একই ভার্সিটির স্টুডেন্ট। ফ্রেশ হয়ে এসে ফোন নিয়ে বসে রাত। ফেসবুকে লগ ইন করতেই কয়েকশো নোটিফিকেশনের শব্দ। কান যেন ঝালাপালা হয়ে যায়। পর পর মেসেজের টুংটাং শব্দে কানে লাগে। ইচ্ছে হয় এখনই ফোনটা ফেলে দিতে। তৎক্ষণাৎ মেসেজ আসে শক্তি। কাল থেকে অনলাইনে কেন ছিলি না রাত? একটা কাজে আটকে গিয়েছিলাম। ও ওকে, নেক্সট ক্যাম্পেইন 2 দিন পরেই। তো আমরা চাচ্ছিলাম যে সবাই মিলে একটা গেট টুগেদার করতে। তোর কি মতামত? কিছুটা ভেবে সম্মতি দেয় রাত। শক্তি বলে, রনিত বলল একটা মেয়েকে নিয়ে শপিং মলে গিয়েছিলিস। শক্তির মেসেজটা আসতেই বুকের ভেতর ধক করে ওঠে। ভোরের কথা মনে পড়ে যায়। তাড়াহুড়া করে আসাতে খেয়ালই ছিল না। তাছাড়া ভোরের কাছে কোনো ফোনও নেই, আর না আছে টাকা। মাথার চুলগুলো খামচে ধরে ছেলেটা। কি একটা ভুল করে এসেছে। জানালায় মাথা এলিয়ে আছে ভোর। হোস্টেলে এসে তাকে বেশ বেগ পেতে হয়েছে। গিজার ব্যবহার করতে জানে না মেয়েটা। 3 বার দেখার পর শিখেছে। এর জন্য কেউ কিছু না বললেও ওর ওপর যে বিরক্ত তা বেশ ভালোই বোঝা যায়। তবে সেই কারণে ওর মন খারাপ নয়। মন খারাপের কারণটা হলো নিজের পরিবার। বাবা মা ছোট ভাইকে ছাড়া ভালো নেই ও। একজনের ভুলের শাস্তি ওকে কেন পেতে হবে? মেয়ে বলে কি মানুষ নয়? চোখ ভেঙে যেন শরীর নেমে যায়। নাকের আগাটা ধারণ করেছে কেমন লাল বর্ণ। চোখ দুটো কেমন ঘোলাটে। পাড়ার কিছু মানুষের জন্যই কুলসুম ওর উপর তিক্ত ছিলেন। বিশেষ করে রাহেলা। ছোট থেকে ওকে সহ্য করতে পারেন না তিনি। নিজের মেয়ের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখেন সর্বদা। অহেতুক ওর নামে বদনাম করা যেন ওনার নিত্যদিনের অভ্যেস। সুন্দরী হওয়াতে প্রশংসা ছিল বেশ, তবে তাতেও যেন রাহেলা জ্বলে ওঠেন। নিষ্পাপ ভোরকে কলঙ্কিত করার জন্য উঠে পড়ে লাগে। যদিও অধিক সফলতা পাননি, তবে বদনাম হয়েছিল বেশ। সেই কারণে ভোরের কোনো কথাই বিশ্বাস করেন না কুলসুম আর তাফাজ্জল। হাতের আঙ্গুলে ঠান্ডা কিছুর স্পর্শ পেতেই হাত পিছিয়ে যায়। বুকে থুতু দিয়ে সামনে তাকায়। রাতকে দেখে ভূত দেখার মতো চমকায়। কিছুটা তোতলানো স্বরে বলে, আপনি? আগে ব্যালকনি ডোর খোলো। লেডিস হোস্টেলে প্যারা যে এত হিউজ হবে তা ভাবতেও পারিনি। কিন্তু কেন? এমন কথাতে কপালে দুটো ভাঁজ সৃষ্টি হয়। এই মুহূর্তে পৃথিবীর সব থেকে গাধা আর নিষ্ঠুর প্রাণী মনে হচ্ছে ভোরকে। নিচে তাকিয়ে দম বন্ধ হয়ে আসে। বহু কষ্টে 4 তলায় উঠে এসেছে। একবার পা পিছলে গেলে সোজা উপরে। এইদিকে রয়েছে ভোরের ভয় মাখানো প্রশ্ন। চোখ পাকায় রাত। ভোর বলে, ব্যালকনির ডোর খুলতেই জানালা থেকে ব্যালকনিতে চলে আসে ছেলেটা। চুলে হালকা ভেজা শিশির কণা মুক্ত দানার মতো লেগে আছে। ঠান্ডায় যা তা অবস্থা। দরজা লাগিয়ে দেয় রাত। কিছুটা চমকালেও কিছু বলে না ভোর। টেবিলে কেটল দেখে যেন চাঁদ হাতে পাওয়ার মতো খুশি অনুভব করে। কেতলিতে গরম পানি বসিয়ে দম ফেলে।
ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকা ভোরকে দেখে হয় অসীম রাগ। এক প্রকার ধমকেই বলে, এই তোমার কোনো বুদ্ধি নেই? যদি আমি পড়ে যেতাম খালি প্রশ্ন করো। দুঃখিত। নো ফর্মালিটিস। এখন শোনো একটা বিষয়, এই কারণে রাতের বেলা এসেছি। ও লুক, এই যে এটা তোমার ফোন। ফোনটা হাতে তুলে নেয় ভোর, ভালো করে দেখে বলে, স্মার্টফোন? এটা দিয়ে আমি কি করব? আমি তো এর ব্যবহার জানি না। রিল্যাক্স, স্মার্টফোনের ব্যবহার কোনো আহামরি কঠিন নয়। এদিকে আসো, আমি শিখিয়ে দিচ্ছি। কিছু বেসিক জিনিস শিখিয়ে দেয় রাত। ফোনটা বেশ সুন্দর, একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখেও, বলে, শুধু শুধু টাকা নষ্ট করলেন, আমার প্রয়োজন ছিল না। কলেজ যাবে যখন, তখন নিশ্চয়ই প্রয়োজন পড়বে। তাছাড়া কোনো কিছুর জন্য যোগাযোগ করবে কি করে? আমি তো তোমার সাথে থাকছি না। তবুও উফ, বেশি কথা বলো না তো। বেশি কথা কিন্তু ভালো নয়। আর একটু ফার্স্ট করো, আমাকে যেতে হবে। গার্ডকে দাঁড় করিয়ে এসেছি। মানে? আরে না, 10টার পর কারোর সাথে দেখা করতে দেয় না, সেই কারণে গার্ডকে পেমেন্ট দিয়ে এই দিক দিয়ে উঠে এসেছি। রাতের আচরণটা নেহাতি বেশি বেশি লাগছে। কাল সকালেও আসা যেত, তবুও ভালো লাগলো ভোরের কাছে। কপালের ডান পাশটা চুলকে বলে, শোনো, ওই খামে কিছু টাকা আছে, দরকার হতে পারে। আর তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? মাথা নাড়িয়ে না বলে ভোর। ঘরের চার পাশটা তাকিয়ে দেখে রাত, বলে, ওয়েল, রাতে খেয়েছো? জি। আচ্ছা, আমার নাম্বারটা সেভ করা আছে, প্রয়োজন হলেই কল করবে। আচ্ছা। আর কি বলবে বুঝতে পারে না রাত। বিদায় নেওয়াটাই শ্রেয় মনে হয়। দ্রুত কফি শেষ করে সে চলে যায়। নিচে নামা অবধি ঝুঁকে তাকিয়ে থাকে ভোর। একটু এদিক সেদিক হলেই প্রাণের সংশয় হবে। রাতের গাড়িটা চোখের আড়াল হতেই ঘরে আসে ভোর। ফোনের দিকে তাকিয়ে কিছুটা হাসে, তবে সে হাসি বেশিক্ষণ স্থায়ী হয় না। অন্তঃকরণে জ্বালাটা বোধহয় বেড়েছে। তবে কেন এই ব্যথা? ছেলেকে এত রাতে বাসায় ফিরতে দেখে কিছুটা চিন্তিত হলেন ইফতিহার। রামিসাকে কিছু বলা যাবে না, না হলে মাথা খারাপ করে দিবে। টি শার্টটা পরেছে মাত্র। তৎক্ষণাৎ ডোরে নক হয়। ঘড়ির কাঁটা বলছে রাত 12টা বাজে। এত রাতে এই বাসার কেউই জেগে থাকে না। সোজা নিয়ম ফলো করে সকালে 10টার পরে গভীর ঘুম, আর সন্ধ্যা 7টার মধ্যে ডিনার। যদিও ব্যতিক্রম নিয়মে আছে রাত। আবারও দরজাতে নক পড়ে। গায়ের শার্টটা ঠিক করে ডোর খুলে দেয়। ইফতিহারকে দেখে চমকায় না। নিজের ভাবনাটাই সঠিক, তাই আগে উত্তর গুছিয়ে নিয়েছে রাত। সামান্য হাসতেই ইফতিহার বলেন, অসময়ে এসে বিরক্ত করলাম না তো? একদমই নয়, ভেতর আসো ড্যাড। কাউচে বসে পড়েন ইফতিহার। কেটলি থেকে হট ওয়াটার নিয়ে তাতে কড়া করে কফি পাউডার মিক্স করে। ইফতিহারের দিকে বাড়িয়ে দিতেই লুফে নেয় তিনি। প্রচন্ড ভালোবাসেন ব্ল্যাক কফি। দুজনে পাশাপাশি বসে কফির কাপে চুমুক দেয়। রাত বলে, আই নো ড্যাড, তুমি কেন এসেছো? আমার একটু বাইরে যাওয়ার প্রয়োজন ছিল, সেই কারণে গিয়েছিলাম। ওকে, তুমি যখন চাচ্ছ না আমি এতে ইন্টারফেয়ার করি তো করছি না, বাট মনে রেখো কোনো রকম অনৈতিকতার সাথে জড়াবে না। মনে রাখবো। দুজনেই চুপ হয়ে যায়। কফি শেষ করে উঠে যান ইফতিহার। কিছু একটা মনে হতেই রাদের কাছে আসেন। ছেলের দুই বাহুতে স্পর্শ করে ভালো করে পরখ করে নেন। অধর কোণে হাসে রাত। বাবাকে জড়িয়ে বলে, আই নো দ্যাট। তুমি মনে রেখো, তোমার ছেলে কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না, বরং প্রতিরোধ করার চেষ্টা চালায়। আই নো ইয়াং ম্যান। ও হ্যাঁ, তোমার কার্ড লক হওয়ার কারণ আমাদের অ্যাকাউন্টটা লক করে দেওয়া হয়েছে। বছর তো শেষের দিকে একটা হিউজ অ্যামাউন্ট এন্ট্রি করা হবে, বাট কোম্পানির হিসাবটা করা শেষ হয়নি এখন। ক্যাশ লাগলে হসপিটাল থেকে নিয়ে নিও। ওকে। আসছি আমি। অনিয়ম করো না, ঘুমিয়ে পড়ো। মৃদু হাসে রাত। ইফতিহার চলে যেতে হাফ ছেড়ে বাঁচে। ভোরকে নিয়ে ভীষণ চিন্তিত। এই রাতের বেলা যাওয়ার একটাই লক্ষ্য, মেয়েটা কতটা মানিয়ে নিতে পেরেছে।
না হলে এই উন্মাদের মতো কেউ ছুটে যায়? মিসেস কাজী আশা অত্যন্ত চতুর মহিলা, তার ব্যক্তিত্ব অসাধারণ। তাই তো তখন রাতকে কোনো রকম প্রশ্ন করে বিব্রতের মাঝে ফেলে দেয়নি। কিছুটা অবাক হয়েছিল বটে, তবে মানুষ মানুষের জন্য। ইফতিয়ার রাদের ব্যক্তিত্ব সম্পর্কে একটু হলেও ধারণা আছে। সেক্ষেত্রে ভোরের মতো মেয়ে গার্লফ্রেন্ড হওয়া অসম্ভব কিছু নয়। তবে স্ত্রী নামক পদবিটা কিছুতেই মানতে পারছেন না তিনি। ইফতিয়ার খানের মতো ধারালো মানুষ কখনোই নিজের ছেলের বিয়ে ঢুকিয়ে দিবেন না। তাছাড়া দিলে হোস্টেলে থাকার কোনো মতেই সম্ভব নয়। দুয়ে দুয়ে 4 মিলিয়ে নেন তিনি। ভোরের ফর্মটাই বেশ মনোযোগ দিয়ে দেখছিলেন তিনি। রুমে কারো উপস্থিতি অনুভব হতেই ফর্মটা রেখে দেন। কিছুটা নরম সুরেই বলেন, শিট। কাপা শরীরে চেয়ার টেনে বসে ভোর। আশাকে কেন যেন ভয় হয় প্রচুর। তখন কেমন দৃষ্টিতে তাকিয়েছিল যেন। কিছুটা বিধ্বস্ত দেখাচ্ছে ওকে। পানির গ্লাসটা ওকে টানছে। মৃদু হেসে আশা বলেন, পানিটা খাও। জি। ক্ষুধার্ত বাঘিনীর ন্যায় পানিটা লুফে নেয় মেয়েটা। ঢক ঢক করে এক নিমিষেই পানিটুকু শেষ করে ফেলে। আশার দিকে তাকিয়ে মাথাটা নিচু করে ফেলে। টুকটাক কিছু প্রশ্ন করেন আশা, কোনো অসুবিধে হচ্ছে কিনা, এখানকার পরিবেশ কেমন, কেউ কিছু বলে কিনা। প্রতিটা প্রশ্নের হ্যাঁ না এর থেকে বেশি উত্তর করেনি ভোর। মেয়েটা চালাকির পরিচয় দিচ্ছে বেশ ভালোই বুঝতে পারেন আশা। তবে কিছুটা ভয়ও যে ফুটে উঠেছে। কেবিন থেকে বেরিয়ে বুকে হাত দিয়ে শ্বাস নেয় ভোর। ভদ্রমহিলার তীক্ষ্ণ দৃষ্টি আর চতুরতা ওকে মুগ্ধ করেছে। তবে বেশি কথা বলা একদমই অনুচিত। রাদের কল্যাণে থাকছেও। সবাই ঠিক কতটুকু জানে তার সম্পর্কে অবগত না হওয়াতে প্রতি পদক্ষেপে বেশ ভাবতে হচ্ছে। সারাক্ষণ চাপা ভয় কাজ করছে, যদি কিছু ভুল হয়ে যায়। করিডর দিয়ে হাঁটার সময় কারোর সাথে ধাক্কা লাগে, পায়ে সামান্য ব্যথা পায়। সম্ভবত মেয়েটি এখানকার কর্মচারী। ভোরকে তুলে দিয়ে নত জানু হয়ে বলে, সারাক্ষণ চাপা ভয় কাজ করে, যদি কোনো ভুল হয়ে যায়। করিডর দিয়ে হাঁটার সময় কারোর সাথে ধাক্কা লাগে, পায়ে সামান্য ব্যথা পায়। সম্ভবত মেয়েটি এখানকার কর্মচারী। ভোরকে তুলে দিয়ে নত জানু হয়ে বলে, সরি ম্যাম। আচ্ছা ঠিক আছে। ভেরি সরি ম্যাম, প্লিজ কমপ্লেন করবেন না। আপনি ব্যস্ত হবেন না, আমি কিছুই করব না। তাছাড়া দোষটা আমারই। আমি যদি অন্য মনস্ক না হতাম তাহলে এমনটা হতো না। আপনি নিশ্চিন্তে যেতে পারেন। থ্যাঙ্কস আ লট। জোরপূর্বক হাসে ভোর। মেয়েটা তড়িঘড়ি করে চলে যায় যেন বাঘের মুখ থেকে ফিরেছে। এক পা আগাতেই হাতে থাকা ফোনটা বেজে ওঠে। মুখের সামনে নিয়ে দেখে ডাক্তার সাহেব নামের আগন্তুক। তৎক্ষণাৎ হাসি ফুটে ওঠে। রাদের প্রতি কৃতজ্ঞ হয়। তার বলা ডাকেই নিজের নাম্বারটা সেভ করেছে। ফোন রিসিভ করতে যাবে তখনই কলটা কেটে যায়। কর্পূরের ন্যায় মুখের হাসিটা বাতাসে মিলিয়ে যায়। আবারও ফোন বাজে। দ্রুত বেঁকে রিসিভ করে বলে, হ্যালো। ফোন রিসিভ করতে দেরি হলো কেন? এক মুহূর্তের জন্য তো চিন্তায় পড়ে গিয়েছিলাম। সরি। নো ফর্মালিটিস। এখন কাজের কথা শোনো। কাল থেকে আমার ক্যাম্পেইন শুরু, 7 দিনের জন্য হবে। আর তাই দেখা হচ্ছে না। তো আজ সন্ধ্যাতে একটা পার্টিতে যাবো, বিকেলে ফ্রি টাইম নেই। তাই দুপুরে লাঞ্চ করে তৈরি হয়ে থেকো। তোমাকে কিছু বই কিনে দেবো আর আশপাশটা একটু ঘুরে দেখাবো। আচ্ছা। ওকে, বাই, টেক কেয়ার। বাতাসের গতি যেন বেড়ে যায়। দমকা হাওয়ার মতো এলোমেলো লাগে। কেন যেন চাপা কষ্ট হয়। কষ্ট নয়, অভিমান। অন্য কিছু। ভীষণভাবে ক্ষিপ্ত হয় মন। রাতকে জ্ঞানহীন মনে হচ্ছে আর প্রচুর পরিমাণে দায়িত্বহীন। এই ক্যাম্পেইন কিছুতেই মন মানছে না। মনে হচ্ছে সাগরে আছড়ে পড়া ঢেউয়ের মতো, কিছুটা বিরক্তিকর। তবে কেন এমন হচ্ছে এর বিশেষ তো কোনো কারণ নেই। অনাকাঙ্ক্ষিত আশঙ্কা সব সময় বাজেভাবে আঘাত করে ভোরকে। এবারও কি আঘাত আনবে? রোদ্দুরে যাওয়ার পূর্বেই কি আষ্টে নেবে অন্ধকার? নাকি এই অহেতুক আশঙ্কা নামে মাত্রই আধার? লাল নীল আলোতে বসে রেড ওয়াইনে ঠোঁট ছোঁয়াচ্ছে নীলাশা। রেড ওয়াইন আর রাত দুটোই ওর ভীষণ প্রিয়। তবে দুটো থেকে যে কোনো একটাকে চুজ করতে দিলে নির্বিঘ্নে রাতকে চুজ করে নেবে। দীর্ঘ 6টি বছর যাবৎ রাতের প্রেমে হাবুডুবু খাচ্ছে নীলাশা। এই যে সন্ধ্যার পার্টিতে চলে এসেছে, এমনকি সাথে কোনো গার্ডও নেই। এতটাই পাগল সে।
সকলের সাথে হাসি মাখা গসিপে মেতে আছে রাত, তদ্রূপ সেই হাসিতে মেতে আছে অন্য কেউ। সে আর কেউ নয়, বড় নিরাশায় কথার ফাঁকে ফাঁকে রাদের গায়ে স্পর্শ করছে শক্তি। যদিও রাদের সাথে বন্ধুত্ব ছাড়ার কোনো গভীর সম্পর্ক নেই মেয়েটার, তবুও সহ্য হয় না নিরাশার। দূর থেকে ও রাদের গায়ে অন্য কারো স্পর্শ মেনে নিতে পারছে না। রেড ওয়াইনের গ্লাসটা সর্বশক্তি দিয়ে চেপে ধরে, হাতের তালু লাল বর্ণ ধারণ করে নিয়েছে, তবে ভাঙে না। এত শক্তি দিয়েও তুচ্ছ গ্লাসের সাথে পেরে ওঠে না। রক্ত গরম হয়ে যায়। গ্লাসটাকে মেঝেতে নিক্ষেপ করতে চাইলে কেউ একজন টেনে নিয়ে যায় ওকে। তো যেটা ঠিক হলো, আমরা ক্যাম্পিংটা শেষ করে রাঙামাটি যাচ্ছি। ইয়া, বাট আমি যাচ্ছি না। হোয়াট? কেন যাবি না তুই? দেখ না, এই সব কিছুর জন্য একটা সময় প্রয়োজন। আমার কাছে এখন সেই সময়টা নেই। কাম অন ইয়ার, এটা মাত্র 2 দিনের ট্যুর। আই নো, বাট তোরা জানা। পাশ থেকে থমথমে মুখে দীপ বলে, তুই না গেলে আমিও যাব না। রায়া, তুইও? দেখ ইয়ার, দীপের সাথেই তো আমার আসা যাওয়া, ও না গেলে আমি কি করে যাই? ফালতু কাপল। আশ্চর্য, আমরা মোটেও ফালতু কাপল নই। অবশ্যই ফালতু। বন্ধু যাবে না বলে তুইও যেতে যাচ্ছিস না, আর এদিকে যে গার্লফ্রেন্ডের সাথে আলাদা করে সময় কাটানো যাবে সেটা ভুলে গেলি। এক্স্যাক্টলি, রাত ঠিকই বলেছে। তোরা যাচ্ছিস, ইনফ্যাক্ট আমরা সবাই যাচ্ছি। রাদের প্রবলেম থাকতেই পারে। কৃতজ্ঞতার চোখে তাকায় রাত। রনিক কিছুটা হাসে, রাদের কাছে এসে বলে, নো প্যারা দোস্ত, আমি যাচ্ছি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে, আর তুই এখানে টাইম স্পেন্ড কর তোর গার্লফ্রেন্ডের সাথে। রনিত, আরে মজা করছিলাম। ইয়ানার বাহুতে হাত রেখে চোখ মারে রনি। চাপা হাসে ইয়ানা। এদের কাপল গোল দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে শক্তি। রাগী চোখে বলে, তোদের ফালতু রিলেশনের জন্য কোনো পার্টিতেও মজা নেই। দেখ, এক্স্যাক্টলি শক্তি। দেখ, রায়া আর দীপ প্রেম করছে, রনি তার ইনায়াও প্রেমে ডুবেছে, এদিকে আমি, তুই আর রাত সিঙ্গেল মরছি। নাহিদের কথায় চাপা হাসির গুঞ্জন চলে, যে হাসিতে যোগ দিতে পারে না রাত। এদের কি করে বোঝাবে সবার থেকে এক ধাপ এগিয়ে বিয়ে করে নিয়েছে ও। রাদের পিঠে চাপড় করতে ধ্যান ভাঙে। নাহিদ বলে, কি হয়েছে? না তেমন কিছু না। দেখ ভাই, আমরা হলাম তোর গলায় গলায়, আমাদের থেকে আড়াল করবি না কিছু। কোনো মেয়েকে ভালো লাগলে সোজা বলে দিবি। নাহিদের হাতের সাথে হাত মিলায় রাত, বলে, আগে তুই বল তোর রিলেশন হলো কত দূর? এই জীবনে প্রেম আর হবে না। কেন? কথার মাঝে ঢুকে পড়ে শক্তি। ব্যঙ্গ করে বলে, ওর গার্লফ্রেন্ডের অভাব আছে, মেয়েবাজ একটা। সুপ্তি, সত্যি নাহি, তোর থাম তো। দুটোতে সারাক্ষণ ঝগড়া করিস, এই মিল তো এই সাপা নেও। ওর খুব জলে, বুঝেছিস? মোটেও না, আমি এসব ফালতুবিতে নেই। আমি অলরেডি সবার উপরে, ভালো মেয়ে পেলেই গলায় ঝুলে পড়ব। দেখলি ওর কি চয়েস আর ইন্টেনশন। নাহিদের কথায় পাত্তা দেয় না শক্তি। রাদের হাত ধরে টেনে নিয়ে একটু দূরে সরে আসে, বলে, মেয়েটাকে বলতো। চুপ কর এখন, পরে জানাবো সব। শিওর? আরে পাক্কা শিওর। দরজায় লাথি মেরে চলে যায় নিরাশা। কিছুতেই নিজেকে শান্ত রাখতে পারছে না, নিজের প্রতি খুব রাগ হচ্ছে। রাতকে যে করে হোক নিজের করে নিতে হবে। শক্তির অহেতুক স্পর্শ যেন ওর গায়ে কাটার মতো বিধে। মরশুমে ম্যাম, আমার সাথে শপিং যাবেন কাল? আমার সময় নেই নিতু, আমি ম্যানেজ করে নেব। নেক্সট উইকে 2টা ছুটি নিয়েছিলে তুমি, ম্যানেজার স্যার ছুটি দেবেন না। আরে এত টেনশন করছেন কেন? ম্যানেজার স্যার তো চশমাওয়ালা স্যার, এমডি স্যারের কাছে যাব সোজা। কম্পিউটার থেকে মুখ সরিয়ে নেয় মৌসুমী। নিতুর চোখে কিছুটা অনুনয়, ছেলের জন্য কিছু দরকারি জিনিসের প্রয়োজন।
সেই দিক থেকে নিতুর সহযাত্রী হলেও মন্দ হয় না, দুটোই হলো। মৌসুমীর সম্মতি পেয়ে খুশি হয় নিতু। কাজকর্ম ফেলেই যায় অনুমতি নিতে, চোখ দুটো ছলছল করছে। চাপা কষ্টে মুখ ভারী হয়েছে বেশ অনেকক্ষণ। দুপুরে ফোন করেছিল রাত, বলেছে কোনো একটা কাজে আটকে গেছে, তাই কাল সকালে নিয়ে যাবে। তাতেই যেন অভিমানের পাল্লা ভারী হয়েছে। এই দুটো দিনে যেন রাতের প্রতি আলাদা অধিকার বোধ কাজ করছে। সামান্যতম বিষয়টাও অসামান্য মনে হচ্ছে। অথচ আমার শত দিন আছে যেদিন নিজের মা বাবার থেকে সময় পাইনি। আজকাল বলে বলে বছরের অর্ধেক সময় পেরিয়ে যায়, অথচ বই কিনে দেওয়ার নাম গন্ধ আসেনি। দরজায় নক পড়ে, কাউচ থেকে উঠে দাঁড়ায় ভোর। দরজা খুলতেই সকালের মেয়েটা রুমে প্রবেশ করে, কিছুটা মাথা নত করে বলে, শুভ সন্ধ্যা ম্যাম। শুভ সন্ধ্যা। ম্যাম, আপনার সেলফোনটা সম্ভবত অফ। স্যার ফোন করেছিলেন, তাই আপনাকে জানাতে এলাম। কাইন্ডলি একটু ফোন করবেন ওনাকে। ফোন হাতে নিয়ে সামান্য ঠোঁট প্রসারিত করে। দুপুরের বিষয়টার জন্য রাগ হয়েছিল খুব, সেই কারণে ফোনটা সুইচ অফ করে দিয়েছিল। ফোন অন করে রাদের নাম্বার ডায়াল করে কল করে। ফোন রিসিভ করে রাত বলে, তিন্নিকে দাও। তিন্নিকে? তোমার পাশে যে মেয়েটা দাঁড়িয়ে আছে ও ও। তিন্নির হাতে ফোন বাড়িয়ে দেয় ভোর। বুঝতে পারে না, যদি তিন্নিকেই দরকার ছিল তবে ওকে কল করতে হবে কেন। আর চোখে তিন্নির দিকে তাকিয়ে থাকে। মেয়েটা হেসে হেসে কথা বলছে। বিরক্তিতে গা গুলিয়ে আসে। এই মুহূর্তে মেয়েটাকে আফিম দিয়ে অজ্ঞান করে দিতে পারলে শান্তি অনুভব হতো। ভোরের হাতে ফোন দিয়ে চলে যায় তিনি। ফোন রাখতে যাবে তখনই ওপাশ থেকে রাদের কণ্ঠ আসে কানে। চাপা অভিমান মিশ্রিত কণ্ঠে বলে, জি। ফোন সুইচ অফ কেন করেছো? এমনি। আর কখনো সুইচ অফ রাখবে না। আর শোনো, কাল সকাল সকাল পিক করবো তোমায়। নাস্তা করার প্রয়োজন নেই, আজকে জন্য সরি, একটু কাজ ছিল অফিসে। অফিস? দুপুরে ড্যাডির অফিসে গিয়েছিলাম। অনেকদিন ধরেই বলছিল যাতে করে হসপিটাল আর অফিস দুটোতেই নজর দিই, বাট আমি পড়াশোনাতে ফোকাস করতেই স্বাচ্ছন্দ্য করি। এখন তো পড়াশোনা থেকে এক প্রকার ছুটি বলা যায়, সেই কারণে এই ড্যাড ফোর্স করেছে। ও আচ্ছা রাখছি, আমি ড্রাইভ করছি। কল কেটে দেয় রাত। ভোরের ছোট ছোট উত্তর বেশ মজাদার মনে হয়। কখনো কাউকে সেভাবে জবাবদিহিতা করা হয়নি, তবে ভোরের কাছে করে চলেছে ও। মন্দ নয় বিষয়টা, যদিও এসব বর্ণনা করে না বললেও চলতো, তবে কোনো রকম আশঙ্কায় ফেলতে চায় না ওকে। এমনিতেও সেদিনের একটা বাক্য নিয়ে বেশ চিন্তাগ্রস্ত। কেমন বোঝাতে চেয়েছিল মেয়েটা? শহরটা বেশ সুন্দর, সব থেকে বেশি সুন্দর রাতের পরিবেশটা। তখন কোলাহলের মধ্যেও রোমাঞ্চকর লাগে। তবে দিনের বেলায় ধুলো বালি সবকিছু মিলিয়ে কিছুটা বিব্রতকরই বটে। তবে এই উইকে রাতে ঘুরিয়ে দেখা তো সম্ভব নয়। ক্যাম্পেইনটা শেষ হলে রাতে ঘুরতে নিয়ে যাব। আচ্ছা, তুমি তৈরি তো? হ্যাঁ। মাথা ঝাঁকিয়ে রাদের কথায় সম্মতি জানায় ভোর। কিছুটা জুবুটুবু দেখাচ্ছে ওকে। ভ্রু কুচকে তাকিয়ে থাকে রাত। হালকা শীতের কারণে বোধহয় এমন অবস্থা। মুখটাও ফ্যাকাশে কেমন, বিউটি প্রোডাক্ট দেয়নি বোধহয়। মেইলি বিষয়টা কিছুটা বিরক্তিকর হলেও প্রশ্ন করে রাত, মুখে কি ইউজ করো? জি। মুখের ত্বকের যত্নের জন্য প্রোডাক্ট ইউজ করো কোনটা? আমি তেমন কিছু ইউজ করি না। শীতের প্রবাহে মুখের চামড়া মুচকে যাচ্ছে কেমন? অকালে বুড়ি হতে শখ জেগেছে? না মানে আমি আসলে। হামদামটা করছো কেন? ভয় পাচ্ছ আমায়? দুদিকে মাথা কাত করে সম্মতি জানায় ভোর। ফিক করে হেসে ওঠে রাত। তাকে ভয় পাওয়ার মতো বিশেষ কি এমন আছে? আবারও শপিং মলের কাছে এসে গাড়ি থামাতে দেখে বিব্রত হয় ভোর। আনমনে বলে, আবারও শপিং মলে? কাজ আছে। কিন্তু কেমন ভোর? আমি কোন অন্ধকার নই, স্পষ্ট রোদ্দুর, যার এপাশ ওপাশ স্পষ্ট দেখতে পাবে তুমি। ভয় পেও না কেমন? কি বলবে বুঝে ওঠে না মেয়েটা। রাদের সাথে আবারও শপিং মলে আসে। একইভাবে লিফটের ঝাঁকুনিতে মাথা ঘুরে আসে। অজান্তেই রাদের বুকে হাত চলে যায়। মৃদু হাসে ছেলেটা। বাচ্চাদের মতোই আগলে রাখে ওকে। অবশ্য শহরে পরিবেশে নিতান্তই বাচ্চা মেয়েটা।
বিউটিশিয়ানের সাথে সে কখন থেকে কথা বলে যাচ্ছে রাত। একটু উকিঝুঁকি দিয়ে বোঝার চেষ্টা চালাচ্ছে ভোর, তবে কিছুই বুঝতে পারছে না। আশেপাশে সব মডেল ড্রেস আপ পরা মেয়েরা। পরিস্থিতি এমন যে ছেলেদের থেকেও মেয়েদের দেখলে বেশি সংকোচ কাজ করে, মনে হয় ভিন গ্রহের প্রাণী। ভোরের দিকে আসো। বিউটিশিয়ান মেয়েটা ভালো করে দেখে ওকে, মৃদু হেসে রাতের দিকে তাকায়। রাত বলে, স্ক্রিন টাইপ অনুযায়ী যা যা লাগে সব দিয়ে দেবেন, আর ইউজটাও শিখিয়ে দেবেন। ওকে স্যার। বাই দ্য ওয়ে, এমন প্রোডাক্ট দেবে না যাতে ভূতের মতো হয়ে যায়। আমার এমনটা প্রয়োজন নেই। নো স্যার, আপনি রিল্যাক্সে থাকতে পারেন। ম্যাডামের জন্য শুধুমাত্র স্কিন কেয়ার প্রোডাক্ট দিব। ভোর, ওনার সাথে যাও। কোথায়? এমনি তোমার স্ক্রিনটা চেক করে দেখবে, দেন কিছু ভালো দেখে ময়শ্চারাইজার প্রোডাক্ট দেবে। আমি উইন্টার সিজনের জন্য স্কিন কেয়ার যাকে বলে। আমি কিছু দিব না, সাদা ভূত হয়ে যায়, আমার ত্বক পাতলা হয়ে যায়, এইসবের প্রয়োজন নেই আমার। ভোরের কথাতে হাসে মেয়েটা, লজ্জায় পড়ে রাত। কিছুটা ঝুঁকে বলে, স্টুপিড, উনি নাম করা বিউটিশিয়ান, জাস্ট স্কিন কেয়ার প্রোডাক্ট দেবেন যাতে তোমার স্কিন হেলদি থাকে। অন্য কোনো প্রোডাক্ট দেবেন না যাতে ভূতের মতো হয়ে যাও। কিন্তু no more word. Now go like a sweet girl. রাতের দিকে তাকিয়ে থাকে ভোর। এক পলকে চাহনি যেন অনেক কিছু বলে। চোখ নামিয়ে নেয় ছেলেটা, ফোন হাতে নিয়ে মিথ্যে কলের অভিনয় করে। 20 মিনিটের মাথায় একটা শপিং ব্যাগ নিয়ে বের হয় ভোর। রাতের কাছে এসে ঠোঁট উল্টিয়ে বলে, এত সব মানুষ মাখে কেন? দেখুন এগুলো কি। শপিং ব্যাগ খুলে রাত, সেখানে মুখের জন্য ফেস ওয়াশ, ফেস প্যাক, ক্রিম, পাউডার, আই ক্রিম, আর বডির জন্য লোশন, সোপ, পায়ের গোড়ালির জন্য ক্রিম, চুলের জন্য শ্যাম্পু, অয়েল আর হেয়ার ক্রিম। মোট কথা এত এত প্রোডাক্ট। কিছুটা ঘুরপাক লেগে যায় রাতের। তবে স্কিন কেয়ারের জন্য জিনিসগুলো জরুরি। প্রতিটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নেয়, সবগুলো ঠিক আছে। ভোরের মুখের ভঙ্গিমা দেখে মায়া হয়। আদুরে বাচ্চার মতো মাথায় হাত বুলিয়ে দেয় রাত, বলে, স্কিন ঠিক রাখার জন্য জরুরি এগুলো। এটা তো সাধারণ কিছু প্রোডাক্ট যা সকলেই ব্যবহার করে। তুমি যেহেতু আগে ইউজ করোইনি তাই একটু বিরক্ত লাগবে, বাট একটা সময় এসে টু মাচ বেটার ফিল হবে। ডক্টর সাহেব, আমি চাই না এসব, এগুলোর প্রাইস অনেক বেশি। তুমি প্রাইসের জন্য হেজিটেশন করছো? মন স্টুপিড। আমি তো বললামই আমি তোমার মোহরানা পরিশোধ করিনি। তোমার কাছে আমি ঋণগ্রস্ত, তুমি নও। এখন আসো তো। আমার ফ্যামিলি জানতে পারলে অনেক বড় সমস্যা হবে। সেটা নিয়ে টেনশন করো না, আগে 18তে পা দাও, দেন আমরা ডিসিশন নেবো এই বিয়েটার কি করতে হবে। বেটা আমাদের লক্ষ্য তুমি জানো তো। মাথা ঝাঁকায় ভোর। রাত বলে, বলো তো কি লক্ষ্য আমাদের? অন্ধকারকে ছাপিয়ে যাব রোদ্দুরে, কুসংস্কারকে মুছিয়ে দিয়ে সবাইকে বলবো, চলো রুদ্র। হেসে ফেলে রাত। এত সুন্দর গুছিয়ে কথা বলতে পারে মেয়েটা, ট্যালেন্ট আছে বেশ। তবে সেটা নিয়ে ঘাটার সময় নেই এখন। মেডিকেল ক্যাম্পেইন শেষ করে নির্বিঘ্নে ভাবা যাবে। বুকশপে এসে মাথা ধরে যায়, এত এত বই কখনোই দেখেনি ভোর। বছর শেষে স্কুলের স্টোর রুমটাতে এত বই জমা হয়নি। এত বিশাল বুকশপ। পকেট থেকে একটা লিস্ট বের করে কিছু বই নিয়ে নেয় রাত। এক গাদা বই দেখে চমকিত হয় মেয়েটা, বলে, এত বই কেন? পড়ার জন্য। এগুলো সব পড়ার জন্য? বই তো পড়ার জিনিস, অন্য কোনো আইডিয়া আছে নাকি? না মানে এত বই। মেয়ে, এগুলো তো অ্যাডমিশনের জন্য। এরপরে কলেজ বুক, নোটস বুক, গল্প, উপন্যাস, জীবনী সব সব পড়তে হবে তোমায়। এত বই পড়ে কি হবে ডক্টর সাহেব? কেন ডাক্তার হবে? ডক্টর, সে তো অনেক খরচ। তাছাড়া আমি তো বিজ্ঞানের ছাত্রী নই। ও হ্যাঁ তাই তো। আচ্ছা বাদ দাও এটা। তুমি কোন বিভাগের?
মানবিক। আসলে আমার ইচ্ছে ছিল অন্য বিভাগে পড়ার, কিন্তু আব্বা না করে দিছে, কারণ ওইগুলোতে অনেক খরচ আর প্রাইভেটও পড়তে হয়, তাই আর কি। ভোরের কথা শুনে বুঝতে পারে ওর মন খারাপ হয়ে গেছে। প্রসঙ্গ হাতে নিতে হেসে ওঠে রাত, বলে, ওয়াও, দ্যাটস গ্রেট। ইউ নো হোয়াট, আমি কিছুতেই সায়েন্স নিয়ে পড়তে চাইনি, বাট মম আর ড্যাড সহ স্যারা ফোর্স করলেন। আমি হলাম ভদ্র স্টুডেন্ট আর কি, সোজা বিজ্ঞানকে আঁকড়ে ধরলাম। পুরো জীবনটাই গেল রসা তোলে। কি ভাগ্য আমার। রাদের ভঙ্গিমা দারুণ হলেও ওর চোখে মিথ্যে ফুটে উঠেছে। ভোরের ধারালো দৃষ্টিতে কিছুটা অপ্রস্তুত হাসে, বলে, বিশ্বাস হচ্ছে না? একদমই হচ্ছে না। আচ্ছা বাদ দাও, শোনো, মানবিক নিয়ে যেহেতু পড়েছো সেহেতু আইন নিয়ে পড়বে, সমস্ত কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করবে। পারবে না তুমি? চোখ দুটো কখন যে সিক্ত হয়ে গেছে খেয়ালই নেই মেয়েটার। রাদের মনে হলো আইন নিয়ে পড়তে চায় না ভোর, তাই ওর মাথায় হাত রেখে বলল, চোখ দুটো কখন যে সিক্ত হয়ে গেছে খেয়ালই নেই মেয়েটার। রাদের মনে হলো আইন নিয়ে পড়তে চায় না ভোর, তাই ওর মাথায় হাত রেখে বলল, আহা, ডোন্ট ক্রাই। তুমি যেটা নিয়ে পড়তে চাও সেটাতেই পড়বে, বাট পড়তে হবে। আমি আইন নিয়েই পড়বো ডাক্তার সাহেব। তাহলে কাঁদছো কেন? আপনি অনেক বেশি ভালো ডাক্তার সাহেব, অনেক বেশি ভালো। ও দেখি, চোখ লাল করে ফেলেছো তো একদম। স্টুপিড কোথাকার। এভাবে কেউ কাঁদে? ভোরের চোখ মুছে দিতে দিতে কথাগুলো বলে রাত। স্বচ্ছ হাসে মেয়েটা, রাতও হাসে। কারো জীবনে দুঃখ না হয় সুখ হতে পারলে তার মাঝে কতটুকু শান্তি একমাত্র সেই উপলব্ধি করতে পারে। প্রেম যদি হয় সর্বসুখ, তবে মানবিকতা হলো তার ভিত্তি। যেখানে মানবিকতা নেই সেখানে প্রেম কখনোই সম্ভব নয়। ঢাকার ব্যস্ত নগরবাসী কোলাহলের মাঝে হেঁটে চলেছে। কারো দিকে তাকানোর সময় নেই, সবাই সবার মতো ব্যস্ত। বিষয়টা একদমই পছন্দ হলো না ভোরের। এই দিক থেকে গ্রামকে বেশি সুন্দর মনে হয়। সেখানে একজনের প্রতি আরেকজনের আকর্ষণ থাকে, চারপাশে ঘুরে দু চোখ, অথচ এখানে মরে গেলেও দেখার লোক নেই। গুটি কয়েক মানুষের জন্য গ্রাম পিছিয়ে আছে। কিছু সস্তার কুসংস্কার আর ভঙ্গুর মস্তিষ্ক সব কিছুকে কঠিন করে দিয়েছে। নারী পুরুষের ভেদাভেদ এতটাই বাড়তি যে একজন নারীর সংস্কারের ভিত্তি সে কথা ভুলে যায়। ছেলে মেয়ে উভয় যে এক রক্তে মাংসে করা তা ভুলে যায়। রাস্তায় নেমেছে রাত। এই ব্যস্ত শহরটা ভোরকে চেনানোর জন্যই এই ধুলোবালিতে মাখামাখি খেতে হচ্ছে। গায়ের সাথে সিটিয়ে যায় ভোর। সামান্য ধাক্কা অনুভব করতেই পেছনে ফিরে তাকায় ছেলেটা, বলে, কি হয়েছে? মাথা নিচু করে ফেলে ভোর। কিছুক্ষণ ভাবে ছেলেটা, তবে এর রহস্য উদ্ঘাটন করতে পারে না। ভোরের বাহুতে হালকা করে স্পর্শ করে বলে, আরে কি হয়েছে বলো। লোকজন। তো গায়ের ওপর পড়ছে। কথাটা বলে মাথা নিচু করে ফেলে ভোর। রাত বুঝতে পারে ঠেলাঠেলিতে নারীর প্রতি সহিংসতা তৈরি করে চলেছে কিছু কলঙ্কিত পুরুষ। বুক চিরে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। এক হাতে ভোরকে আগলে নেয়, বলে, আমি তোমাকে সেফলি নিয়ে যাচ্ছি, তোমার কোনো অসুবিধা হবে না তো? না। আসো তাহলে। রাতের বাহুডোরে আবদ্ধ হয়ে পথ চিনতে থাকে ভোর। প্রশান্তিতে বুক ভরে ওঠে। এত এত সুখ যেন এর আগে কখনোই অনুভব হয়নি। হৃদয় ছিন্ন ভিন্ন হয়ে ভেতর থেকে বেরিয়ে আসে শ্রদ্ধা। একজন নারী সব থেকে বেশি অনুভূতিপূর্ণ হয়। পুরুষের স্পর্শের দিক সে খুব ভালো করেই জানে, এটা আল্লাহ প্রদত্ত। এর জন্য কোনো প্রকার শিক্ষার প্রয়োজন হয় না। রাতের ছোঁয়াতে রয়েছে আগলে রাখার চেষ্টা, হিংস্র স্পর্শ থেকে লুকিয়ে রাখার প্রত্যয়। শ্রদ্ধা নিবেদনের জন্য রাতকে সেরা মনে হলো। এমন মানসিকতা সম্পূর্ণ খুব কম মানুষের মাঝেই দেখেছে ভোর। কত শত মানুষ আছে যাদের তীক্ষ্ণ দৃষ্টি বলে এলোমেলো পথ, যা প্রতিটা নারীর মনে ভয় সৃষ্টি করার জীবনকে করে তোলে ভয়ঙ্কর তিক্ত। দুপুরে কল করেছিল রাত। বাসা থেকে মেডিকেল ক্যাম্পেইনের উদ্দেশ্যে বের হয়েছে।
নানান কথার সাথে উপদেশও দিয়েছে ওকে, সাথে দিয়েছে এত এত পড়া। বইগুলো স্পষ্ট আর সহজ ভাষাতে লেখা, তবে 2 বছর বই খাতার থেকে দূরে অবস্থান করায় কেমন যেন আড়ষ্টতা কাজ করছে। মুখে বেজে যাচ্ছে প্রায় প্রতিটি লাইন, আর লেখার গতি হয়েছে অনেক ধীর, যার ফলে ভীষণ কান্না পাচ্ছে। পুরো পেটে ছড়িয়ে আছে বই। হঠাৎ দরজায় ঠকঠক আওয়াজ হয়, কিছুটা হকচকিয়ে ওঠে। কলিং বেলের আওয়াজ এমন বাজে হয় জানা ছিল না। ঠকঠক আওয়াজের বেল মনে হয় দরজায় লাথি ঘুষি মারছে কেউ। স্কার্ফ নিয়ে উঠে যায় ও। দরজা খুলতে অপরিচিত এক মহিলাকে দেখতে পায়। ভদ্রতার খাতিরে সামান্য হেসে বলে, আপনি? টিউটর। টিউটর? হ্যাঁ, রাজ স্যার আমাকে পাঠিয়েছেন। ও, ভেতরে আসুন। মহিলাটি ভেতরে এসে রাতকে ফোনে মেসেজ দেয়। তৎক্ষণাৎ কল আসে ভোরের ফোনে। ডাক্তার সাহেব নামটি দেখে ধিম ধিম আওয়াজ হতে থাকে অন্তঃকরণে। সামান্য হেসে বলেন, আপনি যেতে পারেন, আমি ততক্ষণে আপনার বইগুলো চেক করি। ওকে। ব্যালকনিতে চলে আসে ভোর। ফোন রিসিভ করতে ওপাশ থেকে উদ্বিগ্ন কণ্ঠে বলে, তুমি ঠিক আছো? জি, আমি ঠিক আছি। আপনার শ্বাসের গতি এমন কেন? বলো না, বাস মিস করে ফেলেছিলাম। গর্ধবগুলো তো আমার প্রতি খেয়ালই রাখেনি। এখন ঠিক আছে সব? মিসেস হাসনা তোমাকে পড়াবেন। তুমি যেহেতু বইয়ের জগৎ থেকে অনেক দূরে ছিলে, তাছাড়া এখন অনেক নতুন শব্দ আছে যা আগে কখনোই দেখোইনি তুমি, তাই ওনাকে টিউটর রেখে দিলাম। রোজ তোমাকে পড়াবে। আচ্ছা। আর শোনো। হ্যাঁ বলুন। টেবিলে মেডিসিন আছে, খেয়ে নিও। মাথার ক্ষতটা কিন্তু বেশ ধারালো। দুজনের মাঝে নীরবতা ছেয়ে যায়। কে কি বলবে বুঝতে পারে না। ছোট করে রাত বলে, ইচ্ছে হলে ফেসবুকে যেও, তবে অধিক আসক্ত হইও না কিন্তু। আর যখন যেটা প্রয়োজন হবে কাউন্টারে খবর দিয়ে দিও, আর না হয় সোজা আমায় কল করবে, ঠিক আছে? আচ্ছা, রাখছি। নিজের খেয়াল রেখো। এমনি ও। ফোন রেখে দেয় রাত। কেন যেন মন খারাপ হচ্ছে খুব। এবারে ক্যাম্পেইনটা একদমই ভালো হবে না ওর। রুমে ফিরতেই মিসেস হাসনা বলেন, আপনার জন্য আমি কিছু পড়া রেডি করেছি। যেহেতু আপনার অ্যাডমিশন টেস্টের জন্য এখনো 15 দিন বাকি, তাই এগুলো পড়ে নিতে পারবেন। কিন্তু ম্যাম, আমি এগুলো কিছুই বুঝতে পারছি না। ডোন্ট ওয়ারি, রাজ স্যার আমাকে সব বলেছেন। একদমই ভেঙে পড়বেন না, মনে রাখবেন চেষ্টাই সফলতা। জি। খুব সুন্দর করে পড়া বুঝিয়ে দেন হাসনা। পড়ার ফাঁকে ফাঁকে টুকটাক কিছু কথাও হয়। প্রচন্ড মিশুক তিনি। পড়াশোনা শেষ করে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে জব করছেন। 27 বছরের এই রমণী এখন 2 মেয়ের জননী। হাসনার কথাগুলো ভোরকে ভীষণভাবে আকর্ষণ করছে। গ্রামের মেয়ে বলে ভোরের প্রতি কোনো রকম হেজিটেশন নেই, বরং কথাবার্তা খুবই সুন্দর আর স্বচ্ছ। পড়া শেষ করে চলে যান তিনি। ডোর লাগিয়ে ছুটে আসে ভোর। টেবিল থেকে ফোনটা বাঘিনীর মতো থাবা দিয়ে তুলে নেয়। ওয়াইফাই অন করে ফেসবুক লগ ইন করে। সঙ্গে সঙ্গে কতগুলো নোটিফিকেশন আসে। সেখানে একটা নাম উজ্জ্বল হয়ে ভাসে, ইফতিয়ার রাত। ফেসবুক সম্পর্কে কিছুটা অবগত হয়েছে ভোর। সে অনুযায়ী রাদের রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে নেয়। তবে ভাবনায় পড়ে, আইডিটা রাত ওপেন করে দিয়েছে, সেক্ষেত্রে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে 1 ঘন্টা ঝুলে থাকার কি প্রয়োজন ছিল? নিজে তো রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে নিতে পারত। ছোট্ট মস্তিষ্কটা এত শত বুঝে ওঠে না। রাতের প্রোফাইলটা ওকে খুব টানছে, তবে শ্বাস প্রশ্বাস কেন ভারী লাগছে। রাতের মধ্যভাগে এসে বাস থামে। এবারে ক্যাম্পেইনটা পাহাড়ি এলাকায়। বন জঙ্গলের সাথে কিছুটা পরিচয় হবে সকলের, সাথে সামাজিক সেবা। রাতের একটা বিশেষ দায়িত্ব রয়েছে, কিছুটা নির্দিষ্ট পাহাড়ি লতা দিয়ে ওষুধের রিসার্চ। ওই কোর্সটা করেছিল সে, যার জন্য 6 মাস পড়াশোনায় প্রচন্ড ক্ষতি হয়। ইনফ্যাক্ট প্রথম সেমিস্টারে একটুর জন্য ফেল থেকে বেঁচে যায়। তাবু গেড়ে থাকবে ওরা, সেই ব্যবস্থাই হচ্ছে। এইদিকে রনিত এসে অশ্লীল কাজে ব্যস্ত। চোখ সরিয়ে নেয় রাত।
এরা তো নিউ ইয়র্ক সিটিকেও হার মানাবে, সবার সামনেই কেস করে যাচ্ছে। ফোন অন করে হলো আর এক ঝামেলা, একদমই নেট নেই। কিছুটা উপরের দিকে যেতে থাকে রাত। পেছন থেকে নাহিদ বলে, এই রাত কোথায় যাচ্ছিস? নেটওয়ার্ক করছি না তো। সেটা তো আগেরই জানা, পাহাড়ি এলাকায় প্রচন্ড নেট প্রবলেম। ওই দিকটা রাত অনেক, ওই দিকটা যাস না। মন খারাপ করে ফেলে ছেলেটা। সন্ধ্যাবেলায় ভোরের সাথে কথা হয়েছে, যদিও এখন মধ্যরাত, তবে মেয়েটা ফেসবুকে আছে কিনা সেটা তো দেখা যেত। সবাই জড়ো হয়ে বসে, কুয়াশার কারণে বেশি দূর চোখ যায় না। আগুন জ্বালিয়ে বেশ আয়েসে বসে আছে দীপ আর রায়া, একে অপরের দৃষ্টি গুনতে ব্যস্ত দুই কপত কপতি। এখন ইনায়া রনিত একে অপরের সাথে চিপকে আছে। এবার বেশি বেশি হয়ে যাচ্ছে। দুজনের সামনে যেতেই দুজন দুদিকে ফিরে যায়। রাত বলে, মারবো এক চর, যদি উল্টো পাল্টা চিন্তা করেছিস তো সর্বনাশ করে দেবো রাস্কেল কোথাকার। কাম অন রাত, এটা অস্বাভাবিক নয়। বেশি পাকনামি করবি না রনিত। রায়া, ইয়ানা আর সুপ্তি একটা বোধে থাকছে, আর তুই আমার সাথে। কিন্তু ভাই, এটা তো কথা ছিল না। আমি তো ইনায়ার সাথে থাকবো ভেবেছি। নো ওয়ে। চোখের ইশারায় ইনায়াকে ফোর্স করতে থাকে রনি। বেচারির অবস্থা শোচনীয়, বারবার হাত কচলাতে থাকে। দুজনের দৃষ্টি বুঝে রাত বলে, দেখ ইনায়া, আমি সব মেনে নিলেও একসাথে থাকাটা কখনই মেনে নেবো না। তোরা যেভাবে এগোচ্ছিস সেটা করে 2 জন থেকে 3 হতে সময় নিবি না। তোরা কথা বল, আমি গেলাম। সামান্য লজ্জা পেয়ে চলে যায় ইনায়া। রনিতকে টেনে নিয়ে যায় রাত। রনিতের গোমরা মুখ দেখে বিন্দু মাত্র মায়া হয় না ওর, বরং চাপা রাগ মিশ্রিত কণ্ঠে বলে, দেখ, আমি তুই কিংবা ইনায়া কেউ কোনো বাচ্চা নই। মেডিকেলের স্টুডেন্ট আমরা। কোনটা কতটা উচিত খুব ভালো করেই বুঝি। শারীরিক আর মানসিক দুটো ক্ষেত্রেই মানুষ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তখনই যখন অধিক কাছাকাছি হয়, তখন ঠিক ভুল বুঝতে পারে না, আর মনে হয় না তোকে ভেঙে বলতে হবে। ব্রো, নট ফেয়ার। আমি তো হেল্প করলাম, আর তুই কি 3 নম্বরের সদস্য নিয়ে আসার প্ল্যান করছিস? মোটেও না, আমি জাস্ট। মাথা চুলকাতে থাকে রনিত। পরপর দুটো কিল বসিয়ে দেয় রাত। শালা বিয়ে করার আগে এই ক্যাম্পেইন শেষে আঙ্কেলকে বলবো আমি। পাক্কা? ইয়েস, পাক্কা। তোদের ভরসা করতে পারছি না আমি। রাত আর রনিত দুজনেই চাপা হাসিতে মত্ত হয়। একটু দূরে দাঁড়িয়ে বুকে হাত গুজে এদের হাসি দেখতে থাকে সুপ্তি। চোখ পিটপিট করে বলে, দুটোর মধ্যেই বিশাল ঘাপলা আছে। সকাল সকাল দাঁত ব্রাশ করার সময় নেই রাতে। ফোনটা নিয়ে চলে এসেছে আরেক প্রান্তে। ভোরকে কল না করা অব্দি শান্তি নেই। যদিও এতটা বিচলিত হওয়া বেমানানি, তবে মেয়েটা এখনো অপরিচিত স্থানের সাথে মানিয়ে নিতে পারেনি। সেই কারণে অধিক চিন্তা। রিং হচ্ছে, তবে ফোন রিসিভ করছে না। এবার ভয় হচ্ছে খুব। তাই হোস্টেলের কাউন্টারে কল করে। সেখান থেকে জানতে পারে ভোর নাকি খেলছে। বিষয়টা অদ্ভুত লাগে ওর কাছে। সকাল সকাল এই বয়সে কি খেলছে মেয়েটা? এখন তো এক্সারসাইজের সময়। সারা দিনে ফোন করার সময় হয়নি ছেলেটার। এতটাই ব্যস্ত যে লাঞ্চও করেনি। তবে এবার রেস্টের প্রয়োজন। 3 বার এসে ডেকে গেছে দিন, শুধুমাত্র ওর জন্য কেউই খাবার খায়নি। প্রচন্ড খিদেতে পেট জ্বলে যাচ্ছে রায়ার। রাগ মিশ্রিত মুখে এসে দাঁড়ায়। এক পলক তাকিয়ে রাত বলে, রায়া ভেঙচি কেটে দীপের গায়ে গায়ে দেয়। সামান্য কেশে রাত বলে, একটু সময় দিই, হয়ে গেছে। কম খাই আর, শরীরটা কি বানাচ্ছি দেখেছিস? ওরে, কান ধরে টান দিয়েছি, এ তো দেখি মাথাও হাজির। ভাই, তোরা কাপড়টা যা শুরু করেছিস, সেটা করে অতি শীঘ্রই আঙ্কেল ডাকটা কানে আসবে। বললেই হলো, আমরা ওদের মতো অশ্লীল নই। আমাদের মাঝে দূরত্ব থাকে সব সময়। ইনায়ার কণ্ঠ কানে আসতেই পেছনে ঘুরে তাকায় সবাই। চোখ দুটো ছোট ছোট করে তাকিয়ে আছে ইনায়া। ফিচেল হাসে রাত। এদের ঝগড়া দারুণ লাগে। টান টান উত্তেজনা নিয়ে অপেক্ষা করছে ঝগড়া লাগবে। ঠিক তখনই কোথা থেকে সুপ্তি এসে বলে, গাইস, স্যার সবাইকে ডাকছেন। সবাই সেই দিকে এগিয়ে যায়। এতক্ষণ পর ফোনের কথা মনে পড়ে ছেলেটার।
কাজের মধ্যে গেলে দিন দুনিয়া ভুলে যায়। লক স্ক্রিনে 18টা মিস কল দেখে বুক কেঁপে ওঠে। ভোর কল করেছিল ওকে। তৎক্ষণাৎ কল করতে যাবে তখনই শক্তি এসে ফোনটা কেড়ে নিয়ে যায়। রাত বলে, ফোন দে বলছি। দিব না, আগে বল মেয়েটা কি? সুপ্তি ফোনটা দে। আগে বল মেয়েটা কে? ভ্রু কুচকে আসে রাদের। রনিতকে মাথা থেকে পা অব্দি পেটাতে পারলে শান্তি মিলবে। ছেলেটা ক্যানজিয়াকে জানিয়েছে। ধীর পায়ে এগিয়ে আসে ও। পেছন থেকে শক্তির হাত ঘুরিয়ে বলে, এত শক্তি তোর? ব্যথা পাচ্ছি রাত। ব্যথা পাচ্ছি রাত। রাতকে নিজের অনুকরণ করতে দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে শক্তি। তখনই স্যারের ডাক কানে আসে। ফোনটা ছো মেরে নিয়ে যায় রাত। রাগে গজগজ করতে করতে আসে শক্তি। ক্যাম্পেইন প্রধান স্যার কিছু বিবৃতি দিয়ে চলে যান। শক্তি আবারও সুযোগ খুঁজে, তবে সুযোগ মিলে না। সবাই সন্ধ্যার খাবার খেতে ব্যস্ত হয়। আর রাত ফোন করে। বেশ কয়েকবার চেষ্টা করে কল ঢুকে ভোরের নাম্বারে। ওপাশ থেকে ভাঙা গলায় ভোর বলে, কেমন আছেন ডাক্তার সাহেব? সর্দি লেগেছে তোমার? তাহলে গলাটা ভাঙা কেন? একটু থামে রাত, আবারও বলে, কেঁদেছো তুমি? এই সামান্য কথা যে কারো অভিযোগের বিশাল লিস্ট হতে পারে তা কল্পনার অতীত। কান্না মিশ্রিত কণ্ঠে গড়গড় করে ভোর বলে, এতবার কল করেছি, আপনি রিসিভই করেননি। আমি তো ভেবেছিলাম রেগে আছেন আমার উপর। কত রকম চিন্তা হচ্ছিল জানেন। এই শহরটা অজানা, মানুষগুলো অজানা। একমাত্র আপনাকে ভরসা করেছি ডক্টর সাহেব। পুরো পৃথিবী একদিকে আছে আর আপনি আরেক দিকে। এতটাই ভরসা জমেছে আপনার উপর, আর আপনি কিনা কলটা রিসিভ করেন না। আরে পাগলি মেয়ে একটা, এই সামান্য বিষয় কেউ কাঁদে? মেয়েরা বুঝি এমনই হয়, সারাক্ষণ চোখের পানি ফেলতে ব্যস্ত। একটু কিছু হলেই চোখটা লাল করে ফেলে। ডক্টর সাহেব, আবারও কান্নায় ভেঙে পড়ে ভোর। এবার চিন্তা হয় রাদের। বারবার বলে, তুমি কি ভয় পাচ্ছ ভোর? কোনো অসুবিধা হচ্ছে তোমার? না, হয়নি। তাহলে কষ্ট পেয়েছো ফোন রিসিভ না করায়? না, কষ্ট পাইনি। কথাতে প্রচুর অভিমান। হেসে ফেলে রাত। ফোন নিয়ে ঘাসের উপর বসে। কচি ঘাসের পাতা ছিঁড়ে বলে, পাহাড়ের ওপর আছি আমি, এখানে নেট নেই বললেই চলে। আর সারাদিন ব্যস্ত ছিলাম। এই যে সন্ধ্যা হয়ে গেছে, ডিনারের সময় হয়ে গেল, অথচ আমি লাঞ্চও করিনি। সে কি, আপনি লাঞ্চ করেননি? মুহূর্তেই ভোরের কণ্ঠের সুর পাল্টে যায়। মৃদু হাসে রাত। ভোরের আচরণ ওকে মুগ্ধ করে। একবার নয়, বরং বারবার ওকে মুগ্ধ করে। শুধুমাত্র একটা ভালো পরিবারের অভাবে 2 বছর পিছিয়ে গেল মেয়েটা। তবে থেমে থাকবে না ও। ওকে হাত ধরে এগিয়ে নিয়ে যাবে রাত। প্রতিটা মানুষের জন্য মোক্ষম জবাব হয়ে ফিরবে ভোর। 7টা দিন এতটা যন্ত্রণার কেন হলো বুঝতে পারছে না রাত। প্রতিটা সেকেন্ড মন একটাই ইচ্ছে পোষণ করে, আর সেটা হলো ফিরে চলো। অথচ এর আগেও অনেকগুলো মেডিকেল ক্যাম্পেইন করেছে ছেলেটা। তখন মনে হয়েছে, ইস, আর একটু সময় থাকতে পারলে ভালো হতো। এবার যেন সব এলোমেলো, তবে কাজকর্মে কোনো প্রভাব পড়তে দেয়নি। বেশ ভালোই ব্যালেন্স করে চলেছে, তবে মনের শান্তি নেই। একটা বিশেষ পাতারও সন্ধান করেছে, যেটা দিয়ে অনিদ্রার রোগ সারানো যায়। তবে আশঙ্কা করা হচ্ছে এই পাতা ব্যবহার করে অনেকেই নেশাগ্রস্ত হতে পারে। যদিও এখনো এর মেডিকেল প্রুফ বের হয়নি। কাঁধে ব্যাগটা নিয়ে ঝুলিয়ে এই পাহাড়ি এলাকাকে একবার দেখে নেয় রাত। 7টা দিন এতটা যন্ত্রণা কেন হলো বুঝতে পারছে না রাত। প্রতিটা সেকেন্ড মন একটাই ইচ্ছে পোষণ করে চলেছে, আর সেটা হলো ফিরে চলো। অথচ এর আগেও অনেকগুলো মেডিকেল ক্যাম্পেইন করেছে ছেলেটা। তখন মনে হয়েছে, ইস, আর একটু সময় থাকতে পারলে ভালো হতো। এবার যেন সব এলোমেলো, তবে কাজকর্মে কোনো প্রভাব পড়তে দেয়নি। বেশ ভালোই ব্যালেন্স করে চলেছে, তবে মনের শান্তি নেই। একটা বিশেষ পাতারও সন্ধান করেছে, যেটা দিয়ে অনিদ্রার রোগ সারানো যায়। তবে আশঙ্কা করা হচ্ছে এই পাতা ব্যবহার করে অনেকেই নেশাগ্রস্ত হতে পারে। যদিও এখনো এর মেডিকেল প্রুফ বের হয়নি। কাঁধে ব্যাগটা ঝুলিয়ে এই পাহাড়ি এলাকাকে একবার দেখে নেয় রাত। পিছুটা নেই, কিন্তু এর আগের বার ফিরতে ইচ্ছে করছিল না। অদ্ভুত কেমন।
আমি আগে স্টপে নামবো। পাশ থেকে ভ্রুকুটি করে নাহিদ বলে, কেন? একটু দরকার ছিল। আমাদের ডিনার পার্টির কি হবে? আরে তোরা কর না, আমি অন্য সময় জয়েন হয়ে নেব। আজকে দরকার আছে রে, আসছি। ব্যাগ নিয়ে নেমে যায় রাত। ইচ্ছে করে 2 স্টপ আগে নেমেছে ছেলেটা, যাতে করে ধরা না পড়ে। সাথে তো গাড়ি নেই, তাই একটা সিএনজিতে করে ভোরের হোস্টেলের সামনে আসে। সময় 10টা বাজার 10 মিনিট বাকি, অর্থাৎ অনুমতি নিয়ে বেশিক্ষণ কথা বলা যাবে না। তাই আবারও সেই পথ অবলম্বন করে ছেলেটা। আজও একইভাবে জানালায় মাথা এলিয়ে আছে ভোর। অভ্যেস হয়ে গেছে মেয়েটার, রোজ এভাবেই মাথা রাখত। যদি রাত আসে এই অপেক্ষায়। ডাক্তার সাহেব, ব্যালকনি ডোর খোলো। আমি রাখছি, সাবধানে। ডোর খুলে দেয় ভোর। ব্যালকনিতে পা রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে রাত। হাসি হাসি মুখে বলে, কেমন আছো? ভালো। আপনি এত রাতে? এমনি আসলাম আর কি। ও, মাত্র ফিরলেন বুঝি? হ্যাঁ, কাল সকালে কিছুতেই ছাড় পাবো না। তাছাড়া বিকেলে একটা আর্টিকেল রেডি করতে হবে। ড্যাড আবার কখন কি ধরিয়ে দেয়, তাই এখনই আসলাম দেখা করতে। এই কয়েকদিন একদমই ঘুম হয়নি। কেন? পাহাড়ি মশা একটু একটু করে খুব যত্নে আমাকে কামড় দিয়েছে। ভুলবশত স্প্রে নিয়ে যাইনি আমরা, আর সেই এলাকায় কোনো প্রতিরোধক ব্যবস্থাও নেই। ভেবেছিলাম ডেঙ্গু জ্বর বাঁধিয়ে ফেলবো, দেন কিছু পাহাড়ি পাতার সাহায্যে মশা থেকে বেঁচেছি। আচ্ছা, আপনি কি ফ্রেশ হবেন? হওয়াই যায়, আজ অনেকটা সময় আড্ডা দেবো। কাউচে বসে রাত। 2 বার হাই তুলে বলে, মাথা ঝাঁকায় ভোর। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসে রাত। তোয়ালে দিয়ে মুখ মুছতে গেলেই ভোর বলে, এটা আমার ব্যবহার করা তোয়ালে। এক পলক তাকিয়ে আবারও মুখ মুছে রাত। অবাক হয় ভোর। বেরিয়ে উঠে বসে রাত বলে, তোমারটা সমস্যা নেই? তবু বেশি কথা বলো তুমি। এখন বসো, তোমার জন্য গিফট এনেছি। গিফট? কাছে আসো। পাশাপাশি বসে ভোর। ভোরের চোখে হালকা হাতে হাত বুলিয়ে বলে, ক্লোজ ইউর আইজ। চোখ বন্ধ করতেই ঝনঝন আওয়াজ এসে কানে বিঁধে। কেন যেন শব্দটা বেশ ভালো লাগে ওর কাছে। ফট করে চোখ খুলে ফেলে। রাত তখন কিছু একটা বের করছিল, ওকে দেখে বলে, নট ফেয়ার, একদমই ঠিক হলো না। সারপ্রাইজ বলে কিছুই রইল না, তুমি চিটিং করবে। এটা কি ডাক্তার সাহেব? মুক্তোর মালা। ও আচ্ছা, ছোট সময়ে মেলা থেকে অনেকগুলো কিনেছিলাম আমি, তবু ভালো লাগে আমার। ওইগুলো না, এটা ওইগুলো তো রিয়েল না, এটা একদম খাঁটি মুক্তো দিয়ে করা। রাতের দৃষ্টিতে দৃষ্টি দেয় মেয়েটি। শুভ্র সুন্দর মুখে অবিশ্বাস্যকর চাহনি। ইশারায় কিছু একটা বলে রাত, তবে সেটা বোধগম্য হয় না। বেড থেকে নেমে গিয়ে ভোরের এলোমেলো চুলগুলো এক পাশ করে মুক্তোর মালাটা পরিয়ে দেয় ওকে। দারুণ এক হাসি উপহার দেয় ভোর। সোজা মিররের কাছে গিয়ে দাঁড়ায়, নিজেকে পর্যবেক্ষণ করতে ব্যস্ত হয়। সেদিকে তাকিয়ে থাকে রাত। অল্পতে খুশি হওয়া মানুষগুলো সত্যি খুব ভালো হয়। মিররের মাঝ দিয়ে রাতকে দেখতে পায় ভোর। সেই স্বচ্ছ হাসিটা যেন ওকে আঘাত করে চলেছে। চোখ নামিয়ে বলে, জানেন ডাক্তার সাহেব, আমার খুব ভালো লাগে এমন উপহার। অনেক ইচ্ছে হতো কেউ আমাকে উপহার দিই, কিন্তু সেই ইচ্ছেটা কখনোই পূরণ হয়নি। সবাই আমার ছোট ভাইয়ের জন্য খেলনা নিয়ে আসতো, কিন্তু আমার জন্য কিচ্ছু নিয়ে আসতো না। মেয়েটির কথায় হিংসে নয়, বরং অভিমান ফুটে উঠেছে। অবহেলা কতটুকু ব্যথিত করে সেটাই ফুটে উঠেছে। রাত অনুভব করে মেয়েটি বড্ড অভিমানী। অল্পতেই অভিমান জুড়ে বসে, আর এ তো বিশাল পরিমাণের অভিমান। শ্বাস বন্ধ করে মরে যায়নি, এটাই তো বেশি। মিসেস হাসনা বললেন তুমি নাকি পড়াশোনায় খুব চটপটে। স্কুলে রোল কত ছিল? লাস্ট ইয়ার যখন এসএসসি দিয়েছিলাম তখন 4 ছিল, তবে এর আগে 2 অথবা 3 হতো সব সময়। কখনো ফার্স্ট হওনি? ফার্স্ট বয় ছিল চেয়ারম্যানের ছেলে, কিন্তু একদমই পড়াশোনা পারে না ও। প্রতিটা ক্লাস টেস্টে ফেল করতো, অথচ ফাইনালি টপ করতো। বুঝলাম, বিশাল পরিমাণে চোর যাকে বলে। হোয়াট এভার, কলেজে ফার্স্ট গার্ল হতে হবে কিন্তু।
ইউ নো হোয়াট, তোমার ডাক্তার সাহেব একটা পাগল ছিল, কখনো কেউ হারাতে পারেনি। তবে ক্লাস 10-এ আমি ফার্স্ট বয় থেকে সেকেন্ড এসে গিয়েছিলাম। যে পরিমাণ কান্না করেছিলাম আমি নিজেও জানি না। ইনফ্যাক্ট ফার্স্ট বয় যে ছিল ও নিজেই স্যারের কাছে গিয়ে বলেছিল, স্যার রাতকে ফার্স্ট দেওয়া যায় না। পিক করে হেসে ওঠে ভোর। কেতলি থেকে গরম পানি ঢালতে ঢালতে রাত বলে, বিশ্বাস হচ্ছে না তোমার? এটা একদম সত্যি বলছি, বাট ভার্সিটিতে গিয়ে কিছু একটা পিছিয়ে গেছি। এত ট্যালেন্টের মাঝে টিকে থাকা কষ্টই বটে, তবে টপ 3 থেকে কখনোই সরাতে পারিনি। শুধুমাত্র সেমিস্টার এক্সামে ফেল হতে হতে বেঁচেছিলাম। কেন ফেল হতে বেঁচেছিলেন কেন? আরে বলো না, যখন মাথায় যা আসে আর কি। ওর জন্য মামা আমাকে বকেছিল, বিকজ মেডিসিনের কোর্সটা করি কেউই চায়নি, বাট আমার খুব ভালো লেগেছিল। আর ফার্স্ট সেমিস্টারটা আমার কাল হয়ে গেল, ডেরের জন্য ফেল করিনি। ইস কি লজ্জা। প্রচন্ড হাসি পায় ভোরের। সশব্দে হেসে ওঠে মেয়েটা। সাউন্ডপ্রুফ রুম নয় এটা খেয়াল হতে ভোরের মুখ চেপে ধরে রাত। ফিসফিস করে বলে, সাউন্ড বাইরে গেলে কিলিয়ে বের করবে আমায়। আসো একটা ড্রিঙ্কস পান করা যাক। কি সেটা? আই হ্যাভ সাম ক্যাডবেরি চকলেট বল। আর এখন চকলেট বল দিয়ে হট চকলেট বানিয়ে ফেলবো, আসো দেখাচ্ছি। সকাল সকাল ঘুম থেকে উঠে এক্সারসাইজ শুরু করে রাত। ইফতিয়ার কিছুটা অলসী বটে। রামিসা ডাকাডাকি না করলে ঘুম থেকে উঠতেই চান না। জগিং করতে করতে গার্ডেনে আসেন তিনি। রাত তখন পুশ আপ করতে ব্যস্ত। টান টান উত্তেজনায় 40 খানা পুশ আপ নিমিশেই করে ফেলে রাত। তবে এখন অনুভব করে শরীর ব্যথা হতে শুরু করে। আরো 10টা পুশ আপ দিয়ে উঠে যায়। ইফতিয়ার বলে, আমি ভেবেছিলাম সেঞ্চুরিটা করবে তুমি, বাট কখনোই সেঞ্চুরি করো না, এটা ঠিক নয় বেটা। লিসেন ড্যাড, আমি কেন? আমার বাপ দাদাও সেঞ্চুরি করেনি, সেখানে আমি কেন করব? বুঝলাম তুমি নাই করতে পারো, বাট আমার দাদু ভাই সেঞ্চুরি করবেই। আর সেটা যদি না করাতে পারি তবে আমিও ইফতিহার খান নই। হাত তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে ইফতিহারের পাশে বসে রাত। ওয়াটার বটল থেকে কিছুটা পানি পান করে বলে, যদি তোমার দাদু ভাই না আসে? চিন্তার বিষয় বটেই, সমস্যা নেই, আমি আমার নাতনিকে দিয়েই সেঞ্চুরি করাবো। আই উইশ সে তোমার মতো গদ্দপ না হয়। ড্যাড। ইফতিহার বেঞ্চ থেকে উঠে আবারও জগিং এ নামে। রাতের মনে হলো এখন একবার ভোরকে দেখা দরকার। এখন রোড ফ্রি আছে আর এই সময় একটু স্পিড দিয়ে ড্রাইভ করলে 30 মিনিটেই পৌঁছে যাবে। যেহেতু 6টা বাজে মাত্র আর আকাশে এখনো কিছুটা অন্ধকার, সেহেতু টাইমলি পৌঁছাতে পারবে। হোস্টেলের এক্সারসাইজ শুরু হয় 6:30টার পর। ঘুমু ঘুমু চোখে টলমলে পায়ে হোস্টেল থেকে গ্রাউন্ডে বের হয় ভোর। কুয়াশার কারণে এখনো হোস্টেলের এপাশ ওপাশ দেখা যাচ্ছে না। সবাই অলরেডি এক্সারসাইজ শুরু করে দিয়েছে। ভোরের মনে হলো আজও একটু বেশি লেট করে ফেলেছে। হবেই তো, কাল রাতে 1টার পর ঘুমিয়েছে। রাতের হট চকলেটের পাল্লায় পড়ে 1 ঘন্টা সময় লস হয়েছে। বহু কষ্টে সফল হয়েছে, বাট পড়া আদান প্রদান করতে করতে কখন যে 12টা পেরিয়ে গেছে খেয়ালই ছিল না। 12:30টার দিকে চলে গেছে রাত। আর ওর ঘুমোতেও দেরি হয়েছে, তাই তো আজ লেট। সাধারণত সবাই কিছু স্পেসিফিক এক্সারসাইজ করছে, যার কোনোটাতেই ধারণা নেই মেয়েটার, তাই তো বাচ্চাদের মতো দড়ি লাফ খেলে। অবশ্যই এতেও বেনিফিট আছে। ভোরকে দেখে এগিয়ে আসে তিন্নি। মুখে সামান্য হাসি ফুটিয়ে বলে, গুড মর্নিং ম্যাম, আপনি আজ লেট করলেন যে? গুড মর্নিং। আসলে আপু কাল অনেকটা রাত করে ঘুমিয়েছি তো তাই। ও, আজকেও স্কিপিং করবেন? হ্যাঁ, ওইটাই বেটার আমার জন্য। ওকে। দড়ি নেওয়ার জন্য তিন্নি পা বাড়াতে পিছু ডাকে ভোর। বলে, তিন্নি আপু আমার সাথে দড়ি লাফে যোগদান করবেন? দুজন একসাথে স্কিপিং করব। হ্যাঁ, আপনি শুধু আমার পায়ের সাথে পা মেলামেন। গ্রেট, ছোট সময় অনেক খেলেছি আমি, দড়ি নিয়ে আসছি আমি। তিন্নি ছুট লাগায়। গেটের কাছ থেকে ভোরকে দেখে চলেছে রাত। অনেকটা আড়ষ্টতা কাটিয়ে নিয়েছে, বেশ ভালো লাগে ওর কাছে। খেলার সাথে সাথে এক্সারসাইজও হয়ে যাচ্ছে। ঘড়ির কাঁটাটা টিট করে বেজে ওঠে, অর্থাৎ 7টা বেজে গেছে। গাড়ি ঘুরিয়ে চলে যায় রাত।
সকাল 8টা বাজতেই স্কিপিং বন্ধ করে দেয় ভোর। শরীরে আর কুলাচ্ছে না, তিন্নি তো বেশ অনেক আগেই হাঁপিয়ে গেছে। সে এখন রেস্ট নিতে ব্যস্ত। দড়িটা নিয়ে রেখে দেয়। যাওয়ার পূর্বে তিন্নির পাশে বসে 2 মিনিট জিরিয়ে নেয়। শীত হলেও শরীরটা ঘেমে ভিজে গেছে একদম। বেশ হিউজ অ্যামাউন্টের কসরত হয়েছে। তবে অক্টোবরে শীতের প্রকোপ পুরো দেশে আলোড়ন ফেলেছে। পানির বোতল থেকে পানি নিয়ে ঠক ঠক করে পান করে নেয়। তোয়ালে বাড়িয়ে দিয়ে তিন্নি বলে, আপনার দম আছে বলতে হয়। অভ্যাস এটা, ছোট থেকেই দড়ি লাফ খেলেছি প্রচুর। গ্রামে তো এসবই হয়। আচ্ছা, এখন কি নাস্তা করবেন? সবাই আসুক তারপরেই করব। এখন গিয়ে ফ্রেশ হয়ে নিই। ওকে। ঘরে ফিরে 2-1টা আড়মোড়া ভেঙে নেয়। পাটা ব্যথা করছে। ওয়াশরুমের দিকে যাবে তখনই চোখ পড়ে ক্যাবিনেটের উপরে একটা প্যাকেট। কিছুটা অবাক হয় মেয়েটা, তবে আগ্রহ দমাতে না পেরে তৎক্ষণাৎ প্যাকেটটা খুলে ফেলে। ভেতরে কালো কোট পরা একটা লেডি ডল, হাতে একটা ডায়েরির মতো। বিষয়টা বুঝতে পেরে হেসে ফেলে। এটা যে রাদের কাজ খুব ভালোই বুঝেছে সে। আইনজীবী মেয়েটা ওকে ওর কর্মের কথা মনে করিয়ে দিবে। রাদের নাম্বারে কল করে। রিসিভ করে রাত বলে, কেমন আছো? ভালো। আপনি এসেছিলেন? দেখা করলেন না কেন? তুমি স্কিপিং করছিলে, তাছাড়া তোমাকে বিরক্ত করতে ইচ্ছা হয়নি। আইনজীবী পুতুলটা আপনি দিয়েছেন তাই না? পছন্দ হয়নি। খুব পছন্দ হয়েছে। আচ্ছা ডক্টর সাহেব, একটা কথা বলবো? বলো, এত হেজিটেশন করছো কেন? আমি যদি না পারি লক্ষ্যে পৌঁছতে। এমন কেন বলছো ভোর? তুমি পারবে, আর না পারলেও কোনো সমস্যা নেই, আমি আছি তো। তোমার হাত ধরে একদম রোদ্দুরে পৌঁছে দেব। পৌঁছে দেবেন? কথাটা বলার সময় গলা ধরে আছে ভোরের। কেন এমন হলো জানা নেই ওর, তবে সেদিকে লক্ষ্য করেনি রাত। সে বকবক করতে ব্যস্ত। আরে হ্যাঁ, কালকে তোমায় কলেজে নিয়ে যাব। অ্যাডমিশন টেস্টের আগে কিছু ফর্মালিটিস আছে, ক্যাম্পাসটা ঘুরিয়ে দেখিয়ে নেব। দেখবে খুব ভালো লাগবে তোমার। আচ্ছা। আইনজীবী পুতুলটার দিকে তাকিয়ে থাকে ভোর। এই পোশাকটা গায়ে দিলে ওকে কেমন দেখাবে? আজকাল বড্ড প্যারা দিচ্ছেন ইখতিয়ার। হাঁপিয়ে উঠেছে রাত। এত কাজের চাপ নাকি তাকে একা সামলাতে হবে। নিজের গালে থাপ্পড় বসাতে ইচ্ছে হয়। মন চায় চেঁচিয়ে বলতে, মম, ড্যাড, কেন তোমার আর কোনো ভাই বোন নেই? তোমাদের দেওয়া 100 ফিটের চাপ আমি নিতে পারছি না। ফস করে নিঃশ্বাস ফেলে রাত। গায়ের স্যুটটা বিজনেস টাইকুনদের মতো করে কাঁধের এক সাইডে ঝুলিয়ে সিঁড়ি বেয়ে উপরে ওঠে। রামিসা আসেন খাবার নিয়ে। যদিও রাত নাকচ করে, তবুও রামিসা হার মানার পাত্রী নন। নিজ হাতে খাইয়ে তবেই ওঠে। মুখটা বাংলার 5-এর মতো করে রেখেছে রাত। রামিসা বলেন, মুখটা এমন কেন বেটা? ড্যাড আমার 12খানা বাজিয়ে দিয়েছে মম। এই টাকা পয়সা আমার চাই না, এত কাজ করে কি সম্ভব? ভাই বেটা, কাজকে দেখে ভয় পাচ্ছ তুমি? এমন শিক্ষা তো আমরা দেইনি। আর রইলো কথা প্রপার্টিস আর ব্যাংক ব্যালেন্স। লিসেন বেটা, টাকা উপার্জন জরুরি, তবে সেটার সাথে কিছু লক্ষ্য রাখা প্রয়োজন। তোমার পাপা বছর শেষে 25% গরিবদের দান করে দেন। তুমি তো নিজ চোখে দেখেছো, আমাদের হসপিটালে বড় বড় অপারেশন সহ হার্টের পেশেন্ট যারা মধ্যবিত্ত, এত টাকা খরচ করা কষ্টসাধ্য, তাদের ফ্রিলি ট্রিট করা হয়। আর রোজ কত শত মানুষ বিনামূল্যে চিকিৎসা পাচ্ছে। এর মূল অংশ তো আসে হসপিটাল আর বিজনেস থেকেই। ডোনেশন তো বছর শেষে আসে, সেটা দিয়ে অন্ধদের ট্রিট করা হয়। যদি তোমার পাপা এই কাজগুলো না করতেন, তাহলে এতগুলো মানুষের উপকার হতো কি করে? বুঝলাম, বাট আই এম টায়ার্ড মম। নতুন কাজের সাথে মানিয়ে নিতে একটু সময় তো লাগবেই। রামিসা এগোয়। পেছন থেকে আদুরে গলায় রাত বলে, মম। হ্যাঁ বেটা, কিছু লাগবে তোমার? কি? তোমাকে। রাতের কথায় কিছুক্ষণ চমকায়িত হন তিনি। পরিশেষে হেসে ওঠেন। বেশ জমিয়ে বসে রাত। রামিসার কোলে মাথা এলিয়ে ফোনটা সাইলেন্ট করে দেয়। বহুদিন পর মায়ের সঙ্গ চেয়েছে রাত। যখন খুব বেশি ক্লান্ত হয়, একটু স্বস্তির প্রয়োজন মনে হয়, তখনই রামিসার কোলে মাথা রাখে।
সযত্নে ছেলের মাথায় বিলি কেটে দেন তিনি। আর মায়ের নরম হাতের ভালোবাসায় ছেলেটা মুখ বুজে নেয়। দরজার কাছে এসে দাঁড়িয়ে যান ইফতিহার। মা ছেলের ভালোবাসাতে ইন্টারফেয়ার একদমই পছন্দ নয়, তাই মৃদু হেসে চলে যান তিনি। কি মনে করে যেন নিজ রুমের ডোরের কাছে এসে আবারও ফিরে আসেন। ধীর পায়ে বেডের কাছে এসে ছেলের কপালে চুমু এঁকে দেন। একইভাবে রামিসার কপালে চুমু দেন। কিছুটা রাগী লুক নিলেই পরক্ষণেই হেসে ফেলেন তিনি। বলেন, ছেলে তো জেগে থাকলেও এমন করতে তুমি? ক্ষতি কি তাতে? উফ, যাও তো। আর চোখে বাবা মায়ের ভালোবাসা দেখে রাতও হাসে। পরক্ষণেই আবারও ঘুমে ঢলে যায়। পাখির গুঞ্জনে আর থাকা যাচ্ছে না। এমনিতেও প্রচুর ঘুমিয়েছে রাত। কাল তো হিউজ পরিমাণে ধকল গেছে যে ঘুমকে সব থেকে বেশি আপন মনে হয়েছে। এক্সারসাইজ করার কথা মাথায়ও আসেনি, তবে রোজ নিয়ম করে এক্সারসাইজ করবেই ছেলেটা। এর পেছনে বিশেষ কারণও রয়েছে। অষ্টম শ্রেণীতে পড়াকালীন একটা প্রশ্নে ছিল, একজন খেলোয়াড় রোজ খেলা করে আর একজন ডাক্তার চেম্বারে বসে রোগী দেখে, কে অধিক ফিট থাকবে? সেই প্রশ্নের উত্তরে ছিল, ডাক্তার দীর্ঘদিন এভাবে থাকলে মুটিয়ে যাবেন ও দ্রুত অসুস্থ হবেন। তারপর থেকে রাত যে কি হলো, মাথায় এমন তেমন ভূত চাপলো যে রোজ এক্সারসাইজ করা শুরু হলো। তোয়ালে দিয়ে মুখ মুছে মিররে যেতে ইফতিহারের আগমন। স্বচ্ছ এসে তিনি বলেন, গুড মর্নিং মাই বয়। গুড মর্নিং ড্যাড। মাই চার্মিং বয়, তোমাকে আজ রাতে মিটিং এ অ্যাটেন্ড করতে হবে। ওয়াই ড্যাড? আমি রেস্ট চাই বেটা। তোমার উপর সমস্ত ভার ছেড়ে দিয়ে আমি আর তোমার মম সেকেন্ড টাইম হানিমুনে যাব। উফ ড্যাড, তুমি আমায় মেরেই দেবে। লিসেন রাত, আজকের মিটিং অনেক বেশি জরুরি। আমি তোমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিব। বুঝেছি আমি। কোথায় যাচ্ছ রাত? কিচেন থেকে বলেন রামিসা। মোড় ঘুরিয়ে রামিসার কাছে আসো। কিছু একটা করতে হবে। স্টিকি রাইস তৈরি করছিলেন তিনি। আদুরে গলায় রাত বলে, সুশি বানাও প্লিজ। বাট সিপিস তো বাসায় নেই, আর সুশিতে চিকেন তো খাও না তুমি। ডোন্ট ওয়ারি, আমি এখন খেতে যাচ্ছি না, লাঞ্চে খাবো। আমি বরং প্রন নিয়ে আসি। কাঁচা বাজারে যাবে তুমি? তার থেকে ভালো আমি ড্রাইভারকে পাঠিয়ে দিই। মম, আমি কাঁচা বাজারে যাচ্ছি না, সব থেকে ফ্রোজেন প্রন আর সালমন নিয়ে আসবো। আর কিছু লাগবে? সয়া সস আছে, তাহলে বরং সি উইট নিয়ে এসো। যা আছে তাতে হবে না। ওকে, আমি তাহলে যাচ্ছি। আরে নাস্তা তো করে যাও বেটা। বাইরে থেকে করে নেবো, আমার জন্য অপেক্ষা করবো। বাসা থেকে বের হয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। এখন না বের হলে আর সুযোগে মিলত না। দ্রুত গতিতে ড্রাইভ করতে থাকে রাত। ফোন করে বলে যাতে রেডি হয়ে থাকে ভোর। ওকে পিক করে সোজা যায় কলেজে। বিশাল মাপের কলেজটা দেখে শুকনো ঢোক গিলে মেয়েটা বলে,